স্বাগত বন্ধুরা, কুয়াশার রাতে শুনছি এবিসি রেডিও FM 89.2 সাথে আছি আমি শর্মিন। এবং প্রতিবারের মতো আমার সঙ্গে এবারও রয়েছে প্রথম ঘন্টায় গল্প। আমরা প্রায়ই শ্রোতাদের পাঠানো গল্প শুনি, তাদের লেখা গল্প শুনি, অথবা কোনো বিখ্যাত সাহিত্যিকের কোনো তার সাহিত্য রচনা অর্থাৎ রহস্য নিয়ে অথবা ভয় নিয়ে যদি তাদের কোনো লেখা থাকে সেগুলো আমরা প্রচারিত করে থাকি। আজকে আমাদের একজন শ্রোতা বন্ধু যার নাম শেখ ফতেহ এলাহি, তিনি একটি গল্প পাঠিয়েছেন আমাদের, যার নাম হচ্ছে পাপ পুণ্যের বিচার। সেই গল্পটি আমরা শুনবো প্রথম ঘন্টায়। দুটি পর্বে শুনবো। প্রথম পর্বটি শুনবো একটু পরেই, অর্থাৎ এখনই শুনছি। তারপরে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে এসে বাকি পর্ব শুনবো। পড়ে শোনাবে সেতু। সঙ্গেই থাকুন। ফরহাদ সাহেব অফিসের ব্যস্ততার জন্য আজ দেরি করে বাসায় ফিরছিল। ছাত্র জীবনে তিনি সৎ ও ধর্মভীরু হলেও সময়ের পরিক্রমায় তিনি বিভিন্ন প্রলোভনে পড়ে নিজের বিবেকের বিসর্জন দিয়েছেন। ধর্মকর্ম দূরে থাক, নাওয়া খাওয়া ভুলে তিনি প্রায় সময়ই অধিক সময় পর্যন্ত অফিস করতেন। অফিস সময়ের বাইরে তিনি অফিসে যে সময় দিতেন তাতে সরকারি কাজের জন্য সেবা তো দূরের কথা, শুধুমাত্র নিজে কিভাবে বিভিন্ন কাজে অনিয়ম করে আখের গোছাবেন সেই চিন্তা ভাবনা নিয়েই তিনি ডুবে থাকতেন। সেদিন অফিসে তিনি সরকারি কাজে নিজে কিভাবে বেনিফিটেড হবেন সেটা চুলচেরা বিশ্লেষণ করতে করতে রাত্রি 12:30 বেজে গেল। তার চোখে মুখে আজ খুবই তৃপ্তির হাসি, কারণ এতক্ষণ তিনি যে কাজের চুলচেরা বিশ্লেষণ করলেন তাতে তার আর্থিক সুবিধা বেশ ভালোই থাকবে। তিনি মফস্বল শহরে যে সরকারি অফিসে কর্মরত সেখানে তাকে শাস্তিমূলকভাবেই বদলি করা হয়েছিল। আগে তিনি পাশের বিভাগীয় শহরে কর্মরত ছিলেন এবং নিজ বাড়ি থেকেই অফিস করতেন, কিন্তু তার সরকারি বিভিন্ন কাজে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অসন্তুষ্ট ছিলেন এবং তিনি বিভিন্ন অনিয়মের সাথে জড়িতও ছিলেন। তাই কর্তৃপক্ষ অনেকটা বাধ্য হয়েই তাকে পাশের পার্বত্য জেলায় শাস্তিমূলক বদলি করলেন। কিন্তু ফরহাদ সাহেবের কর্মকাণ্ডে তেমন কোনো পরিবর্তন আসলো না এবং তিনি আরো বেপরোয়া হয়ে উঠলেন। তিনি সেখানে সরকারি বাংলোতে একাই বাস করতেন এবং খাওয়া দাওয়া অফিসেই সারতেন। তার অফিসের পিয়ন কাম বাবুর্চি লাতমিয়ার বাসা থেকে তার জন্য খাবার আসতো। তার বসবাসের সরকারি বাংলোটি অফিস থেকে প্রায় 1/4 কিলোমিটার দূরে জনমানববিহীন একটা জায়গায় অবস্থিত। অন্যান্য সরকারি বাংলো, স্টাফ কোয়ার্টার এবং বসতবাড়ি অফিসের ঠিক উল্টো দিকেই। অফিসের পাশে একটি বেশ বড় মসজিদ পড়ে। সেটির পাশ দিয়েই ফরহাদ সাহেবকে তার বাসায় যেতে হয়। সেদিন অফিসের কাজ সেরে মসজিদের পাশ দিয়ে অন্ধকারের মধ্যে বাসায় ফিরবার সময় তার কানে জিকিরের আওয়াজ ভেসে আসলো। হঠাৎ করে তার মনে খটকা লাগলো। সাধারণত এই সময় তো কেউ মসজিদে থাকে না, কারণ এই অফিসে সে জয়েন করেছে 4 বছর আগে। কখনো কাউকে এই সময় মসজিদে ইবাদত করতে দেখেনি সে। যাই হোক, কৌতূহল বসে সে উকি দিল মসজিদের ভেতরে। দেখলেন পুরো শরীরে সাদা কাপড়ে ঢাকা এমন একজন মানুষ জিকির করছেন। তার শরীর থেকে যেন জ্যোতি চারিদিকে ছড়িয়ে পড়ছে। পোশাকটি বৈদ্যুতিক সাদা নিয়ন বাতির মতো জ্বলছে। মানুষটাকে দেখেই ফরহাদ সাহেব ভয় পেলেন এবং অবাক হয়ে তার জিকির দেখতে লাগলেন। কিন্তু কে এই ব্যক্তি? তাকে তো ভালোভাবে দেখাই যাচ্ছে না। মাঝে মধ্যে জিকিরের তালে তালে তার মুখটি দেখা যাচ্ছে। তিনি যে একজন দরবেশ অথবা পীর আউলিয়া তা তার বুঝতে আর বাকি রইল না। জিকিররত মানুষটা অনেক উচ্চ স্বরে জিকির করতে শুরু করলো, আর সাথে সাথে তার শরীরটা প্রচন্ড ভাবে কাঁপতে লাগলো। পরক্ষণে যা দেখলেন
ফরহাদ সাহেব তার জন্য মোটেও প্রস্তুত। তিনি দেখতে পেলেন যে তার অফিসের পিয়ন লাতু মিয়া তাকে ডাকাডাকি করছে। পিয়নের ডাকাডাকিতে তিনি বিছানা থেকে উঠে দরজা খুললেন। লাতু মিয়া বলল, স্যার, আপনার নাস্তা। আর যতদিন আপনি অফিসে যাবেন না ততদিন আপনার নাস্তা আমি এখানে নিয়ে আসবো, ঠিক আছে স্যার? ফরহাদ সাহেব সকালের নাস্তা শেষ করতেই লাতু মিয়া তাকে এক কাপ চা দিল। চা খেয়েই ফরহাদ সাহেবের মনে চাঙ্গা ভাবটা ফিরে এল। লাতু দুপুরে আসবে বলে চলে গেল। সারাদিনই ফরহাদ সাহেব নিজের রুমের মধ্যে ছিলেন। রাতে খাওয়া দাওয়ার পর তিনি বারান্দায় একটা চেয়ার টেনে বসলেন। চেয়ারে বসতেই তিনি তার বাসার সামনের বাগানে বাঁশঝাড়ের মধ্যে হঠাৎ করে কিছু একটা নড়াচড়া লক্ষ্য করলেন। নড়াচড়াটা ক্রমশ যেন বাড়তে লাগলো। কি নাড়াচাড়া করছে সেটা দেখার জন্য তিনি বাগানের বাঁশঝাড়ে গেলেন এবং তিনি দেখলেন যে অদ্ভুত বর্ণের একটি সাপ একটি সাদা কাপড় হতে বের হচ্ছে এবং কাপড় থেকে অদ্ভুত সুগন্ধি চারিদিকে ছড়িয়ে পড়ছে। চমৎকার একটা সুগন্ধ ফরহাদ সাহেবের নাকে আসতেই তিনি যেন কেমন অন্যমনস্ক হয়ে গেলেন। আর সাদা কাপড়ের দিকে চোখ পড়তেই তার গত রাত্রে জিকিরের কথা মনে পড়ে গেল। জিকিরের কথা মনে হতেই তিনি খেয়াল করলেন যে গত রাত্রের সেই সাদা কাপড়ের মতো আজকের কাপড়টি অবিকল একই রকম এবং সেই সাদা কাপড় হতে যেমন সকালবেলা স্বপ্নের কথাটা তার মনে পড়ল। স্বপ্নের কথা মনে হতেই তার মনে হলো স্বপ্নে তো তিনি ভালো কিছু দেখেছেন। দরবেশ তাকে তার ধর্মকর্ম এবং ভালো কাজের জন্য তাগাদা দিয়েছেন। তিনি মনে মনে তার ছাত্র জীবনের কথা ভাবতে ভাবতে নিজেকে ধিক্কার দিতে লাগলেন। ধর্মকর্ম তো দূরের কথা, সবসময় সরকারি বিভিন্ন কাজে কিভাবে অনিয়ম করে আঙুল ফুলে কলা গাছ হবেন, নিজে কিভাবে সম্পদের পাহাড় করবেন তাই নিয়ে তিনি ব্যস্ত থাকেন। অথচ ছাত্র জীবনে তিনি কত ভালো ছিলেন। কলেজ ও ভার্সিটিতে পড়ার সময় প্রতিদিন জামাতের সাথে নামাজ পড়তেন। সেই ভাবনা থেকে তিনি আবার নামাজ কালাম পড়বেন বলে মন স্থির করলেন এবং তিনি এখনই এশার নামাজ পড়বেন বলে ঠিক করলেন। নামাজ শেষ করে তিনি আজ রাতে বাতি জ্বালিয়ে ঘুমিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। যেই ভাবা সেই কাজ, তিনি রুমের সব বাতি জ্বালিয়ে ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে লাগলেন তিনি। তার বাসার বারান্দায় এক বৃদ্ধা মহিলা বসে খুবই কান্নাকাটি করছে এবং বলছে, আমাকে বাঁচাও, আমি পানিতে খুবই কষ্ট পাচ্ছি, পানিতে আমার সমস্ত শরীরে পচন ধরবে। বৃদ্ধার কান্নার সুর করুণ থেকে করুণ হতে লাগলো এবং সে খুবই কাকুতি মিনতি করে বলছে তাকে যেন কেউ পানি থেকে উদ্ধার করে। কাকুতি মিনতি করতে করতে বৃদ্ধা ফরহাদ সাহেবের হাতে পায়ে ধরতে লাগলো এবং তাকে জোরে জোরে ধাক্কা দিতে লাগলো। স্বপ্নের মধ্যে বৃদ্ধার জোরাজুরিতে ফরহাদ সাহেবের ঘুম ভেঙে গেল। ধরফর করে ফরহাদ সাহেব বিছানা থেকে নেমে পড়লেন এবং দেয়াল ঘড়িতে দেখলেন সময় রাত 2:55। পরদিন তিনি লক্ষ্য করলেন সত্যি সত্যি তার রুমের দরজার ওপাশ থেকে এক বৃদ্ধা মহিলার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। ফরহাদ সাহেব দরজা খুলবেন কি খুলবেন না সেটা ভাবতে ভাবতে দরজা খোলার সিদ্ধান্ত নিলেন। কিন্তু এ কি, তিনি স্বপ্নে যে বৃদ্ধাকে দেখেছেন হুবহু সেই তার দরজায় গা এলিয়ে বসে আছে। 70-75 বয়সের এক বৃদ্ধা, গায়ে জরাজীর্ণ পোশাক এবং সে ক্রমাগত কান্নাকাটি করছে। ফরহাদ সাহেব খুবই চিন্তায় পড়ে গেলেন। তার
খুব ভয় হতে লাগলো এবং চিন্তা করতে লাগলো এত রাত্রে বৃদ্ধা মহিলা কিভাবে তার দরজার সামনে এলো। বাংলোতে বড় লোহার গেট, বারান্দার গেট দুটি তো বন্ধ, আর বৃদ্ধার শারীরিক যে অবস্থা তাতে তো দেয়াল চোখকে ভিতরে আসা সম্ভব নয়। তাহলে বৃদ্ধা তার রুমের দরজায় এলো কিভাবে? এটা তার চোখের কোনো ভুল নয় তো? তিনি ঠিক দেখছেন তো? ফরহাদ সাহেব স্বপ্নে যা দেখেছেন বৃদ্ধা সেটাই ফরিয়াদ করছে। বৃদ্ধা বারবার বলে চলেছে, আমাকে বাঁচাও, আমি খুবই কষ্টে আছি, পানিতে আমার খুবই কষ্ট হয়, তুমি আমাকে পানি থেকে বাঁচাও। ফরহাদ সাহেব এবার তাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আপনার? এমন করছেন কেন আপনি? পানি বা কোথায়? আমি তো কিছুই বুঝতে পারছি না। বৃদ্ধা ফরহাদ সাহেবের কোনো কথার জবাব না দিয়ে একইভাবে এবং করুণভাবে তাকে পানি থেকে রক্ষার জন্য কাকুতি মিনতি করছে। ফরহাদ সাহেব কিছুই বুঝতে পারলেন না। তিনি বিরক্ত হয়ে দরজাটাই বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করার পরপরই বৃদ্ধার কান্না বন্ধ হয়ে গেল। পরেই ফরহাদ সাহেব দরজা খুলে দেখল যে বৃদ্ধা সেখানে নেই। ফরহাদ সাহেব খুবই অস্বস্তিতে পড়ল এবং তার শরীর থেকে অনবরত ঘাম ঝরতে লাগলো। বাধ্য হয়ে তিনি তার রুমের সব দরজা জানলা খুলে দিলেন এবং বিছানায় গা এলিয়ে দিলেন। মাঝরাতে আবার ফরহাদ সাহেবের ঘুম ভেঙে গেল। তার চোখ জানালার দিকে পড়তেই স্থির হয়ে গেল। তিনি দেখলেন জানালার ওপাশে দরবেশ জানালা ধরে দাঁড়িয়ে আছে আর জোরে জোরে জানলা ধরে ঝাঁকাচ্ছে আর হক মাওলা বলে জিকির করছে। মওলানা এমন ভাবে জানলা ঝাঁকাচ্ছে যে তার পুরো রুমই কেঁপে উঠছে। তিনি গত রাতে মসজিদে দরবেশের চেহারা দেখতে না পেলেও আজ সেই দরবেশের চেহারা ঠিকই বুঝতে পারছেন। দরবেশ উচ্চতায় প্রায় জানালার সমান, অর্থাৎ 7 ফুট। মুখ ছাড়া দরবেশের পুরো শরীর সাদা কাপড়ে ঢাকা। দরবেশ জোরে জোরে জিকির করতে লাগলো এবং মাঝে মাঝে বলতে লাগলো, তুই কেন মানুষকে কষ্ট দিস? ফরহাদ সাহেব ভয়ে ভয়ে বললেন, বাবা আমি পাপী মানুষ, আমি মানুষকে কষ্ট দিয়েছি। তখন দরবেশ কি যেন দোয়া পড়ে ফরহাদ সাহেবের দিকে ফু দিল। দরবেশের ফু ফরহাদ সাহেবের গায়ে লাগতেই তার কেমন যেন লাগতে লাগলো। কথা বলার শক্তি লোপ পেতে লাগলো। দরবেশ বিভিন্ন দোয়া দুরুদ জিকির করতে করতে বলতে লাগলো, তোর পাপ তোকেই মোচন করতে হবে যদি তুই চাস। ফরহাদ সাহেব কিছু বলতে চেষ্টা করলেন, কিন্তু কিছুই তার মুখ থেকে বেরোল না। দরবেশ তাকে ধমক দিলেন এবং কথা বলতে নিষেধ করলেন। তার কথা খুব মনোযোগ দিয়ে তিনি শুনতে বললেন এবং দরবেশ বললেন, আজ ফজরের নামাজের পর তুই তোর কাছের যে কবরস্থান আছে সেখানে যাবি আর তোর সকল বংশধরদের রুহের মাগফিরাত কামনা করে কবর জিয়ারত করবি। দরবেশ বিভিন্ন দোয়া দুরুদ পড়তে পড়তে চলে গেলেন। ফরহাদ সাহেব এখন দরবেশের উপদেশ নিয়ে ভাবতে লাগলেন এবং খেয়াল করলেন যে আসলেই ঠিক, তার বাবার কবর অনেকদিন হলো জিয়ারত করা হয় নাই। তিনি ঠিক করলেন আজকে রাতে তার বাকি সময়টুকু না ঘুমিয়ে নামাজ পড়ে নিকটের কোনো একটা কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করবেন এবং বাড়িতে ফিরে গিয়ে বাবার কবর জিয়ারত করবেন। ভোরবেলায় তিনি মসজিদে গিয়ে নামাজ পড়লেন। তারপর তিনি কাছের একটা কবরস্থানে জিয়ারতের জন্য গেলেন এবং কবর জিয়ারতের পর কবরস্থানের চারিদিকটা একটু ঘুরে দেখছেন। বিভিন্ন কবরের নেম প্লেট ঘুরে ঘুরে তিনি দেখছিলেন। হঠাৎ করে একটা কবরে তার চোখ স্থির হয়ে গেল। তিনি দেখলেন যে কবরস্থানের এক পাশে একটি কবর আছে, সেটির পাশ দিয়ে একটি পাহাড়ি খাল বয়ে গেছে। বর্ষাকালে তীব্র পাহাড়ি ঢালের ফলে কবরটির এক অংশ ভেঙে গেছে। ফলে কবরের মধ্যে খালের পানি প্রবেশ করছে এবং কবরের ধবধবে সাদা কাফরে ঢাকা লাশটি পানিতে ভাসছে।
এবং সেই কবর থেকে অত্যন্ত সুঘ্রাণ বের হচ্ছে। ফরহাদ সাহেব চিৎকার করে অন্যান্য লোকদের দৃষ্টি আকর্ষণ করলেন। উপস্থিত সকলেই দেখলেন যে কবরে পানি ঢুকছে এবং কাপনে ঢাকা লাশটি ভাসছে। স্থানীয় লোকজন বলল, এটি একটি পুরাতন কবর, প্রায় 24 বছর আগে এখানে একজনকে কবর দেওয়া হয়। এই দীর্ঘ সময়ের মধ্যে কাউকে এখানে আর কবর দিতে কেউ দেখেনি বা মনেও পড়ছে না কারোর। নতুন কাউকে এখানে কবর দিলে মাটি কাটার আলামত তো থাকবে। লোকজন তাৎক্ষণিকভাবে কবরের পানিতে ভাসমান লাশটি উঠালো। লাশটি উঠানোর পর দেখা গেল লাশটি অবিকৃত অবস্থায় আছে এবং কোন প্রকার দুর্গন্ধের পরিবর্তে অত্যন্ত সুঘ্রাণ বের হচ্ছে। লাশের মুখটি দেখার জন্য ব্যাকুল হয়ে গেল সবাই এবং লাশের মুখ থেকে কাপড়টি সরিয়ে ফেলল। ফরহাদ সাহেব যখন লাশটি দেখলেন তখন নিজের চোখকেও বিশ্বাস করতে পারলেন না, কারণ তিনি স্বপ্নে এবং তার রুমের দরজায় যে বৃদ্ধাকে দেখেছেন অবিকল সেই বৃদ্ধা। কিছুক্ষণের মধ্যে ঘটনাটি পুরো শহরের মধ্যে ছড়িয়ে গেল। পরে স্থানীয় কিছু বয়স্ক লোক লাশের মুখ দেখে তাকে চিনতে পারল। সবাই খুব উৎসুক হয়ে বয়স্ক লোকগুলোর কথা শুনছিলেন। এখন থেকে প্রায় 24 বছর আগে এই কবরে তারা এক বৃদ্ধা ভিখারিনীকে কবর দেয়। এই জগতে হয়তো ওই বৃদ্ধা এমন কোন পুণ্যের কাজ করেছেন, তার পুরস্কার হিসেবে তাকে মৃত্যুর এতদিন পরেও সৃষ্টিকর্তা অবিকৃত রেখেছেন। স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তির কাছে ফরহাদ সাহেব এই বৃদ্ধা ভিখারিনী সম্পর্কে জানতে চাইল। একজন বললেন যে এই মহিলা আজ থেকে 24 বছর আগে বাজারে ভিক্ষা করতেন। এখন থেকে প্রায় 40 বছর আগে তার রাজমিস্ত্রির স্বামী কনস্ট্রাকশনের কাজ করতে গিয়ে অসতর্কতাবশত 4তলা বিল্ডিং এর ছাদ থেকে পড়ে যায় এবং গুরুতরভাবে আহত হয়ে কর্মশক্তি সম্পূর্ণভাবে লোপ পায়। আর সেই থেকে তার স্ত্রী বাজারে প্রতিদিন ভিক্ষা করে তার অসুস্থ স্বামীর ভরণ পোষণ, সেবা ও চিকিৎসা করে আসছে। স্বামী মারা যাওয়ার 4 মাসের মধ্যে তিনিও মারা যান। তার কোনো আত্মীয় স্বজন বা সন্তান না থাকায় স্থানীয় মানুষজন তাকে এই কবরেই কবরস্থ করেন। ফরহাদ সাহেব বুঝতে পারলেন অসুস্থ স্বামী সেবা করে একজন ভিখারিনী কিভাবে আল্লাহর নৈকটত্ব লাভ করেছেন। পরে হাজার হাজার লোকের উপস্থিতিতে বৃদ্ধা ভিখারিনীর পুনরায় জানাজা শেষে উঁচু একটা জায়গায় কবর দেওয়া হয়। বৃদ্ধাকে কবর দেবার পর ফরহাদ সাহেব গত 2 রাতে তার সাথে যে ঘটনাগুলো ঘটেছে তার একটা যোগসূত্র খুঁজে পান। আর তার অতীতের সব খারাপ কাজের জন্য তিনি ক্ষমা প্রার্থনা করতে থাকেন। ফরহাদ সাহেবের দিনটি দেখতে দেখতেই চলে গেল। রাতে নামাজ পড়ে খাবার খেয়ে ফরহাদ সাহেব ঘুমিয়ে পড়লেন। হঠাৎ মাঝরাতে তার ঘুম ভেঙে গেল। তিনি শুনতে পান কে যেন তার রুমের দরজার উপাশে অত্যন্ত সুরেলা কণ্ঠে কোরআন তেলাওয়াত করছেন। তিনি কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে পড়লেন। ফজরের আজানের আওয়াজে তার ঘুম ভাঙে এবং তিনি মসজিদে যাওয়ার প্রস্তুতি নিতে থাকেন। রুমের দরজা খুলে যেই মাত্র তিনি পা দিবেন তখন তিনি খেয়াল করলেন যে একটি সাদা রুমাল তার দরজার সামনে পড়ে আছে। তার আর বুঝতে বাকি রইল না যে রুমালটি দরবেশেরই। তিনি রুমালটি তার পকেটে নিলেন এবং চিন্তা করতে লাগলেন, কে এই দরবেশ? মনে হচ্ছে এই দরবেশ গায়েবী। এই শহরের আনাচে কানাচে বিগত 4 বছর যাবৎ তিনি ঘুরে বেরিয়েছেন, অথচ তার মতো কোনো দরবেশ কি তার চোখে পড়েনি কখনোই। নামাজ শেষে ফরহাদ সাহেব চিন্তা করতে লাগলেন, একটি
অশিক্ষিত অতি গরিব ভিখারিনী তার অবস্থান থেকে যে পুণ্যের কাজ করে আল্লাহর অতি নৈকট্য লাভ করেছেন, অথচ তিনি কিনা এত বিদ্যা বুদ্ধি একাডেমিক ডিগ্রি নিয়ে ধনী হয়েও তা পারছেন না। তিনি কি তার এই অপরাধের, তার পাপ কাজের জন্য ক্ষমা পাবেন? প্রচন্ড অনুশোচনা হচ্ছে ফরহাদ সাহেবের। তিনি ঠিক করলেন তিনি আর কোনো অনৈতিক কাজ সজ্ঞানে করবেন না এবং অনৈতিক কোনো কাজও সহ্য করবেন না। এইভাবেই বাকি দিনগুলো কাটতে লাগলো তার। প্রায় 1 বছর পর একদিন তিনি স্বপ্নে সে দরবেশের সাক্ষাৎ পেলেন। সেদিন বৈদ্যুতিক ট্রান্সফরমার অকেজো হয়ে সারা শহর বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকে এবং সেই দিন আবার অমাবস্যা রাত ছিল। স্বপ্নে ফরহাদ সাহেব দেখলেন দরবেশ জিকির করতে করতে তার জানলার সামনে এসে তাকে ডাকাডাকি করছে। দরবেশ তাকে বললেন যে তিনি মূলত জিন, তার নাম ফাতেহ জিন। আর জিনরা যে কোনো সময় যে কোনো স্থানে যে কোনো রূপ, বর্ণ বা চেহারা ধারণ করতে পারে। অনেক জিনের কবরও আছে পৌরসভা কবরস্থানে। প্রতি রাতেই তারা সম্মিলিতভাবে জিনদের কবরগুলো জিয়ারত করে। এক রাতে তারা দেখলেন খালের পাশে একটি কবর হঠাৎ করে ভেঙে গেছে। তারা সেই কবরের কাছে গিয়ে দেখলেন যে কবরস্থানের পাশের খালের পানির কারণে কবরটি ভেঙে গেছে এবং কবরের ভেতর লাশটি পানিতে ভাসছে। আর ওই কবর থেকে যে সুঘ্রাণ বের হচ্ছে তারা তাতে বিমোহিত হয়ে আছে। কবরের এই সুঘ্রাণের কারণে অনেক খারাপ জিনিস তখন ভালো হয়ে যায়। এই ভাঙা কবরটিকে ঠিক করবার জন্যই ফরহাদ সাহেবকেই তিনি দেখা দিয়েছিলেন স্বপ্নে। স্বপ্নের মধ্যে ফরহাদ সাহেব জিনকে বললেন, আপনি তো এই কাজটা করতে পারতেন বাবা। দরবেশ তাকে ধমক দিলেন আর বললেন, তোর দেখি আল্লাহর সৃষ্টি নিয়ে কোনো ধারণাই নাই। আমরা জিনেরা হলাম আগুনের তৈরি আর তোরা মাটির তৈরি। তোদেরকে আমরা স্পর্শ করলে তোরা তো পুড়ে যাবি। আর আল্লাহর একজন পেয়ারি বান্দার শরীর আমরা কিভাবে স্পর্শ করি? তোকে আমি একটি সাদা রুমাল দিয়েছি, সেটা তোর কাছে সব সময় রাখবি। তোর সব মুশকিল আসান হবে। আর হ্যাঁ, তোর মাধ্যমেই অতি শীঘ্রই একজন অধম নিষ্ঠুর মানুষকে আমি কঠোর শাস্তি দিতে চাই। হক মাওলা হক মাওলা করে জিকির করতে করতে দরবেশ চলে গেল এবং ফজরের আজানের ধ্বনি শুনে ফরহাদ সাহেবের ঘুম ভেঙে গেল। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন কুয়াশার প্রথম ঘন্টার গল্প, যেটা পাঠিয়েছেন আমাদের একজন শ্রোতা। আরো একবার স্বাগত সবাইকে কুয়াশায়। শুনছেন এবিসি রেডিও FM 89.2, সাথে আছি শারমিন। আর সময় হয়ে গেছে আমাদের মূল কাহিনী প্রচার করবার, অর্থাৎ যে কাহিনীর জন্য সবাই অপেক্ষা করে বসে আছেন। তো আজকের কাহিনী শুরু করে ফেলবো এক্ষুনি। আজকের কাহিনীটি লিখেছেন এবং নাট্যরূপ দিয়েছেন মাকসুদুর রহমান মেঘনা, আর অভিনয়াংশ বা নাট্যাংশ পরিচালনা করেছেন শেগুফতা আবিদ শাড়ি এবং সাউন্ড এডিটিং করেছেন খালিদ। তো ঠিক আছে, শুরু করে ফেলছি। প্রথমে শুনবো প্রথম পর্ব আজকের কাহিনীর। প্রকৃতির যে রহস্যময় শক্তিকে আমরা আত্মা বলি, সে আত্মাকে কোনো কিছুর বিনিময়ে আটকে রাখা যায় না। আর তাই আত্মা নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই। যা কিছু ধরাছোঁয়ার বাইরে, তাই আমাদের কাছে রহস্য। একটা নির্দিষ্ট সময়ের পর সে আত্মা আমাদের রক্ত মাংসের দেহটাকে ছেড়ে বাতাসের ঘাড়ে চেপে সমুদ্র নদীর বুকের উপর দিয়ে হেঁটে ধোঁয়া কুয়াশার অন্তহীন মহাশূন্যে পাড়ি জমাতে পারে এবং যারা অনেক দিন আগে মারা গেছে তাদের দেহের মধ্যেও নতুন করে বাসা বাঁধতে পারে।
মৃত ব্যক্তির আত্মা যখন অশরীরী হয়ে জীবিতদের মধ্যে ফিরে আসে তখনই তাকে লোকে ভূত বলে। প্রাচীন বিশ্বাসের প্রচলিত রূপ থেকেই আসলে ভূতের জন্ম। আমি নিজে কখনো ভূত দেখিনি, তবে অন্যের মুখে অসংখ্য ভূতের গল্প আগ্রহ নিয়ে শুনেছি, তার ব্যাখ্যা দাঁড় করাতে চেয়েছি। ভূতের প্রাচীন বা আধুনিক কোন ব্যাখ্যাটি সত্যি সেটা যে যার মতো ঠিক করে নেবে, কিন্তু আমি মনে করি প্রকৃতি তার নিজস্ব কিছু রহস্য নিজের কাছে রাখতেই ভালোবাসে। তাই আমরা ভূত, প্রেত, অশরীরী আত্মা এসব রহস্যকে মাঝে মাঝে ভুল করে ভূত বলে ফেলি। ঢাকা শহরের একটি প্রসিদ্ধ এবং প্রায় 100 বছরের পুরনো একটি কলেজ এটি। কলেজটি মেয়েদের। 4টি বিশাল বিশাল একাডেমিক ভবন, লাইব্রেরি, অডিটোরিয়াম, খেলার মাঠ, ক্যান্টিন, পুকুর সমস্ত কিছু নিয়ে সাজানো গোছানো একটি শিক্ষা প্রতিষ্ঠান। হোস্টেলও রয়েছে 5টি। বিশাল এরিয়ার চারদিকে অনেক উঁচু এবং পুরু প্রাচীর, তার উপর তারকাটা দিয়ে আটকানো। কলেজের মেইন গেট একটা, যেদিক দিয়ে একাডেমিক ভবনে যাওয়া হয়। বাকি গেটগুলোর প্রত্যেকটির নাম্বার ও নাম রয়েছে। যে যার সুবিধা মতো এই গেটগুলো ব্যবহার করে। নিতুর ভীষণ ইচ্ছে ছিল এই কলেজটাতেই পড়বে, কারণ ওর মা এই কলেজ থেকে পাশ করেছে। মায়ের মুখে কলেজের অনেক মজার মজার গল্প নিতু শুনেছে। তবে সবচেয়ে বড় কথা, নিতু যখন ক্লাস 8-এ পড়ে তখন একবার ওর কাজিনের সঙ্গে এই কলেজের ভেতরে প্রথম এসেছিল। ব্যাস, ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল। ও এসেছিল বিকেলের দিকে। 2 নম্বর গেট দিয়ে ঢুকে সোজা অনেকখানি আসার পর ডান দিকে একটা বাঁক নিয়ে তারপর আরেকটু হেঁটে বাঁদিকে শেষ মাথায় একটা 5তলা হোস্টেল। ওই হোস্টেলে নিতুর কাজিন সে সময় থাকত। নিতুর খুব ভালো লেগেছিল। হোস্টেলের মেয়েরা দল বেঁধে টিভি রুমে টিভি দেখে, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পুকুর পাড়ে বসে গল্প করে। ইস, যদি আমিও পারতাম। তখন থেকেই নিতুর স্বপ্ন, এবং সে স্বপ্ন পূরণও হল। অবশেষে এইচএসসি শেষ করে ভর্তি পরীক্ষা দিয়ে টিকে গেল নিতু। এখন সে তার স্বপ্নের কলেজের একজন ছাত্রী। ওর সাবজেক্ট বটানি। কিন্তু হোস্টেলে সিট হচ্ছে না, কেননা যে হোস্টেলের জন্য সে আবেদন করেছে সে হোস্টেলে সবচেয়ে বেশি ছাত্রীরা আবেদন করে সবসময়। ও হোস্টেলটা সবচেয়ে পুরনো। হোস্টেলের নাম আশালতা। তবে পুরনো হোস্টেল বলে এই হোস্টেলে সিট পাওয়া একটু কঠিন। নিতু ফার্স্ট লিস্টে নয়, সেকেন্ড লিস্টেও নয়, থার্ড লিস্টে সিট পেল, তাও গণরুমে, অর্থাৎ হল রুমে। এক রুমে 100 জন মেয়ে, এটাই এখানকার নিয়ম। হল রুমে 1 মাস থাকার পর তারপরে রুমে সিট। নভেম্বরের 22 তারিখে নিতু হল রুমে এলো এবং সে এসে দেখে একটা অসহ্য পরিবেশ। এক গাদা মেয়ে ঘুরে বেড়াচ্ছে। প্রতিটি বেডের পাশে ছাড়াও দেয়ালের চারপাশে এক গাদা স্টিক লাইট রয়েছে। দিনের বেলাতেও সেগুলো সারাক্ষণ জ্বলছে। হলরুমের এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত লম্বা দড়ি টাঙানো, তার মধ্যে প্রতিটা বেডের কাছে সবাই যে যার মতো কাপড় চোপড় রেখে দিয়েছে। এমনকি আন্ডারগার্মেন্টস গুলো পর্যন্ত নির্লজ্জের মতো তারা রেখে দিয়েছে। উফ, এরা এত বজ্জাত কেন? অসম্ভব। নিতু এই রুমে থাকতে পারবে না, মরে গেলেও না। হলরুমে 1 মাসের মধ্যে একদিনও নিতু থাকলো না, শুধু একটা বেডে তোষক পেতে রেখে চলে এলো। 1.5 মাস পর নিতু আজ হোস্টেলে উঠছে। তেমনই কথা। হোস্টেল সুপার দোলন ম্যাডাম বলেছেন জিনিসপত্র নিয়ে সকাল 10টার মধ্যে চলে আসতে। রুম নাম্বার 123। এটা নিচতলায়। নিতু কলেজে ভর্তির পর অনেকবার হোস্টেল এসেছে, তবে আজ হোস্টেলটা অনেক বেশি আপন লাগছে। মনে হচ্ছে নিজের বাড়ি। পুরনো হোস্টেলটা পুকুরের পাড় ঘেঁষে। 2 নম্বর গেট দিয়ে ঢুকেই বেশ খানিকটা হাঁটার পর ডান দিকে মোড় নিতেই বিশাল পুকুর। পুকুরের প্রায় পুরোটা ঘেঁষে নিতুর হোস্টেল। পুকুর পাড়ের অনেকখানি খালি জায়গায় বাহারি ফুল গাছ, বসার বেঞ্চ, প্রতিটা বেঞ্চের পাশে পেয়ারা গাছ, বড় বাঁধানো ঘাট। ঘাটের ডান পাশে অশ্বত্থ আর বাম পাশে রেন্ট্রি বা বৃষ্টি গাছ। দুটো গাছই বয়স্ক, এবং মজার ব্যাপার হচ্ছে রেন্ট্রি বা বৃষ্টি গাছের ফুল গোলাপি নয়, হালকা সবুজ। মায়ের মুখে নিতে শুনেছিল অশ্বত্থ গাছের ছায়া নাকি রাতে অন্য গাছের ছায়া থেকে অনেক বেশি ঘন কালো হয়। সেজন্যই অশ্বত্থের ছায়ায় লোকে রাতে ভীষণ ভয় পায়। অশ্বত্থ গাছে একটা লোহার ঢালাই করা ঘণ্টা বাঁধানো। নিতে শুনেছে ওই ঘণ্টায় বাড়ি পড়লে মেয়েরা কড়ইতলায় জমা হয়। পুকুর পাড়ের খালি জায়গাটা শেষ সীমানা থেকে পিচ করা প্রশস্ত রাস্তা।
রাস্তাগুলোর একটা যে যার মতো গিয়ে অন্যান্য হোস্টেলে ও নম্বর করা গেটে গিয়ে মিলেছে। রাস্তার দুই পাশে সারি বাঁধা কৃষ্ণচূড়া গাছ। যখন ফুল ফোটে তখন মনে হয় ওই রাস্তায় রং লেগেছে, গাছেরা হোলি খেলছে। নিতুর হোস্টেলের ভেতরটাও খুব সুন্দর। মেইন সিঁড়িটার দুদিক দিয়েই ওপরে ওঠা যায়, আর সিঁড়িটা এত বড় যে এখনকার কোন ডেভেলপারের হাতে পড়লে নিঃসন্দেহে ওইখানে দুটো ছোট ছোট রুমের প্ল্যান করে ফেলত। বাকি আরো দুটো সিঁড়ির প্রথমটা প্রথম ব্লকে, অন্যটা লাস্ট ব্লকে। নিতুর রুম লাস্ট ব্লকের শেষ মাথার একটুখানি আগে, অর্থাৎ 123-এর পর আর মাত্র দুটা রুম, 124 ও 125। আশালতা হোস্টেল 3 তলা, ডাইনিং প্লাস রিডিং রুম নিচতলায়, টিভি রুম ও নামাজের রুম দোতলায়, আর হল রুম 3 তলায়। নিতুকে আর বড় মামি হলে পৌঁছে দিল, কারণ নিতুর বড় বোনের ছোট মেয়েটার ভীষণ জ্বর, তাই আপু আসতে পারেনি। প্রথমে 4টা ডাবল বেডে মেয়ে 8 জন, কিন্তু নিতু রুমে গিয়ে দেখে ওই রুমের মেয়ে আসলে 10 জন, আর যে বেডে নিতুর তোষক রাখার কথা সে বেড তো রীতিমতো পুরনো মেয়ে এখন সংসার পেতে বসে আছে। সে নিতুকে দেখে মহা বিরক্ত। তোষক বেডে রাখা তো দূরের কথা, ওই বেডে বসতে পর্যন্ত দিল না। নিতু অবাক হয়ে গেছে, তার উপর ওর ভয়ও লাগছে। তোষক আর জিনিসপত্র ব্যাগে নিয়ে নিতু হোস্টেল সুপার দোলন ম্যাডামের সঙ্গে দেখা করল। ম্যাডাম বলল, তুমি লিগ্যাল মেয়ে, ওই সিট তোমার। ওই মেয়ের তোষক উঠিয়ে তোমার তোষক রেখে আসো, ওর সিট তো 3 মাস আগে ক্যান্সেল হয়ে গেছে। নিতুর খুব কান্না পাচ্ছিল। বোকার মতো ম্যাডামের রুমে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। ম্যাডাম কোনো কথাই বলল না। নিতুর সমস্ত জিনিসপত্র নিয়ে সেদিন চলে এলো। পরদিন ওর এক কাজিন শিমু আপু ওকে নিয়ে গিয়ে রুমে উঠিয়ে দিল। অবশ্য ম্যাডামও ছিলেন সাথে। জীবনের প্রথম হোস্টেলে ওঠা কেমন যেন অদ্ভুত লাগছিল। রুমে সবার সঙ্গে কথা হলো। ওর বেডমেট কেয়া, মেয়েটা ভালো এবং মিশুক। বাকিরা হচ্ছে মুন্নি, ফেরদৌসি, পপি, তুলি, রীতা, জান্নাত এবং পম্পা। নিতুর ডাইনিং এর সিরিয়াল হলো 699। এই সিরিয়াল কেটে ওকে খাবার তুলতে হয়। তবে মজার ব্যাপার হচ্ছে 1 মাসের মধ্যে ওর নাম হয়ে গেল 699। প্রথম প্রথম কষ্ট হলে অভ্যস্ত হয়ে গেল নিতু কয়েক মাসে। তারপরেই ঘটল আপত্তি, আবার রুম বদল। ততদিন সবার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। অনার্স ফাইনাল শেষ হয়ে মেয়েরা সব হোস্টেল ছেড়ে দিচ্ছে, তাই এই পরিবর্তন। এমন একটা অভ্যাস হয়ে গিয়েছিল যে নিচতলা ছেড়ে অন্য কোথাও যেতেও ইচ্ছে করছিল না। নিচতলার বারান্দা, বাথরুম সব কেমন যেন আপন হয়ে গেছে। নিতু আর কেয়ার 210 রুম পছন্দ করলেও ওদের আলাদা করে দেয়া হলো, কেননা কেয়ারটেকার সাবজেক্ট জুলজি। কেয়া পেল 205 আর নিতু 119 নম্বর রুম। দুজনেরই ভীষণ মন খারাপ, কারণ রুমে উঠে নিতুর বিরক্তি, কষ্ট দুটোই হলো। তারপর আবার সে অভ্যস্ততার সলতে পাকিয়ে বাতি জ্বালানো। তামান্না, মালা, হাসু, সুমি, রিমি এদের নিয়ে আবার নতুন সংসার। ভালোই চলছে। 118-তে নিতুর ক্লোজ ফ্রেন্ড শান্ত ছিল, যার ফলে নিতুর আরো মজা। সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা শেষ হলো আজ। রুমমেটরা সবাই খেয়ে দিয়ে 118-তে আড্ডা বসাবে। মেলা রাত পর্যন্ত কার্ড খেলা হবে, জোকসের আসর বসবে। শান্ত 29 খুব ভালো খেলে, আর নিতু কলব্রিজ। খেলা জমে উঠেছে। রাত 1টার দিকে খেলা শেষ করে সবাই দল বেঁধে টিভি রুমে গেল। অনেক দিন মেয়েরা আরাম করে টিভি দেখতে পারে না, কারণ রিমোট হাসুর কাছে। পরীক্ষার সময় হলের মেয়েরা রিমোট চুরি করে লুকিয়ে রাখে, আর নতুন রিমোট পেতে হলে হল সুপারের কাছে আবেদন করতে হয়। তার উপর আবার কদিন পর হারানো বা নষ্টের জন্য ঝাড়ি তো আছেই। হাসু সিরিয়াস স্টুডেন্ট, নিজের টিভি দেখবে না বলে কাউকে দেখতে দেবে না। তার চেয়ে বড় কথা, হাসু পড়াশোনা করে টিভি রুমের কোনার টেবিলে। সেদিন টিভি রুম ফাঁকাই ছিল। ঘন্টা দেড়েক টিভি দেখে সবাই যে যার রুমে চলে এলো, শুধু নিতু রইল। সুবীর নন্দীর কি একটা প্রোগ্রাম হচ্ছে, ভালো ভালো গান হবে, সেটা শুনেই সে যাবে। এই, তুই কি আরো কিছুক্ষণ থাকবি? ঘুমাবি না? না রে, তোরা যা, আমি এই গানগুলো শুনেই চলে আসবো। মাঝরাতে নিতু মেইন সিঁড়ি দিয়ে নেমে সেকেন্ড ব্লকে এসে দেখে 117 থেকে একটা মেয়ে বের হচ্ছে। মেয়েটিকে আগে দেখেনি। এতদিন এই হলে মোটামুটি সবারই মুখ চেনা। সেকেন্ড ব্লকের লাস্ট রুম 117। 110 বরাবর লম্বা চওড়া বারান্দার শেষ মাথায় 118 নম্বর রুম থেকে লাস্ট ব্লক শুরু।
অথচ মেয়েটাকে চিনতে পারল না। এক ঝলক দেখলো, কিন্তু মেয়েটা খুব দ্রুত পায়ে হেঁটে লাস্ট ব্লকের বাথরুমে যাচ্ছে। আশ্চর্য তো, এত রাতে তো ওদের বাথরুম ফাঁকাই আছে। কিন্তু নিতু গা করল না, গুনগুন করে গান গেয়ে চলে আসছে সে। তুই কখন টিভি রুম থেকে বের হলি রে? ঘড়ি তো দেখিনি, তবে 117 ভূতটাকে দেখেছি। মানে? কেন জানিস না? 117 পেছনে যে তেঁতুল গাছটা আছে তাতে একটা পেতনি থাকে। ও নাকি হলের মেয়েদের মতোই স্বাভাবিকভাবে চলাফেরা করে। যা, তুই তো পুরো ভিতর ডিম, ওই পেতে তোকেই ধরবে। এই হাসু, আজকে তোর প্রিয় সিঙ্গারের গান আছে, দেখবি না? দেখবো না মানে? আগে আগে কি সিট দখল করতে হবে? আমি যাব না, রাতে রিক্যাপ দেখাবে, তখন দেখে নিব। সন্ধ্যায় সব মেয়ে ভিড় করবে, আর এত হইচইতে গান শুনতে ভালো লাগে না। তার উপর আবার রিমোট নিয়ে ঝগড়া তো আছেই, অশান্তি লাগে। অত রাতে তুই টিভি দেখবি না ফোনে কথা বলবি তা আমরা জানি। তুই তো পণ্ডিত। এমনিতেও রাত 12টার পরপরই টিভির রুমে যায় নিতু। তখন বেশ আরাম করে টিভি দেখা যায়। রাতে মেইন সিঁড়িটা দিয়েই নিতু উঠছে। দোতলায় উঠতেই টিভির রুমের যে বড় কাচের দরজা, সেটা সবসময় বন্ধই থাকে। ওখানে লম্বা একটা টেবিল দেওয়া। টেবিলের বাম কর্নারে নামার জন্য, সেজন্যই সামনের দিকে একটু খানিক গিয়ে বাঁয়ে আর একটা ছোট দরজা, ওটাই সবাই ব্যবহার করে। কাঁচের বড় দরজায় নিতুর চোখ পড়তেই কেমন যেন মনে হলো, রিমোট দিয়ে নয়, চেয়ারে বসে কেউ লম্বা হাতে টিভি চ্যানেল চেঞ্জ করছে। ও ভালো করে দেখল, না, ঠিক বোঝা যাচ্ছে না। নিতু ভয় পেয়ে চলে যাচ্ছিল। এমন সময় দেখে 205-এর কে আসছে। তুই এখানে? আমি তো তোর রুমে যাচ্ছিলাম। মিস কল দিলেই হতো, তোর রুমে ওকে দিয়ে তারপর টিভি রুমে যেতাম। তোর ওই লাল মালাটা দিস তো, কাল শাড়ি পরবো। কেন রে, ডেটিং? আরে না, কাকামনির ছেলের মুখে ভাত। যাবি? না রে, তুই যা। কথা বলতে বলতে দুজনে টিভির রুমে ঢুকে পড়ল। না, কেউ নেই। টিভির রুম খাঁ খাঁ করছে। একদম কোণার দিকে একটা বড় টেবিলে দুজন মেয়ে প্র্যাকটিক্যাল শিট আঁকাচ্ছে। ওদের অবশ্য ভেতরে না ঢুকলে দেখা যেত না। তারপর অনেকক্ষণ দুজনে টিভি দেখে গল্প করে চলে এলো। নিতু দোতলা দিয়েই লাস্ট ব্লকে সিঁড়ির কাছে এলো। ভাবলো এদিক দিয়েই নামি। নামার সময় আশ্চর্য, ওর পায়ের স্যান্ডেল দুটো খুলে গেল কোনো কারণ ছাড়াই। নিতুর গা ঝাড়া দিয়ে উঠল। কি হচ্ছে? দৃষ্টি বিভ্রম নয় তো? 2-1 কদম খালি পায়ে আসতেই আবার দেখছে পায়ে স্যান্ডেল রয়েছে। ধুর, ভুল দেখছে হয়তো। সিঁড়ি দিয়ে নেমে বায়ে 4-5 কদম হাঁটলেই ওদের ব্লকের বাথরুম। বাথরুমে খচখচ খচখচ শব্দ হচ্ছে, কেউ আছে হয়তো। নিতু হেঁটে চলে এলো। পরদিন দুপুরের পর পুকুর পাড়ে বসে আছে হাসু আর নিতু। পরীক্ষাটা শেষ, যা শান্তি লাগছে। ভাবছি একটা বড়শি কিনে মাছ ধরবো। মাছ ধরার কি অত মজা বলতো? তুই বুঝবি না। এই তুই একটু বস, আমি দেখে আসি। বিতির কাছে বসে থাকতে পারে, এই সময়টাতে ভালো মাছ পাওয়া যাবে। যা, তবে তাড়াতাড়ি আসিস। হাসুর খুব নেশা মাছ ধরার। প্রায় ও বড় বড় তেলাপিয়া মাছ ধরে রুমের হিটারে রান্না করে সবাইকে খাওয়ায়। নিতু মনে মনে ভাবছে, সত্যি হোস্টেল লাইফটা খুবই মজার। এইচএসসি পড়ার সময় পদার্থবিজ্ঞানের হাবিবুল্লাহ স্যার বলতেন, যারা কোনোদিন হোস্টেলে থাকেনি তারা জানেই না ছাত্র জীবনের সংজ্ঞাটা আসলে কি। এক্সকিউজ মি আপু, 117 নম্বর রুমটা কোন দিকে? কোন হলের? আশালতা হলের। ও আচ্ছা, ওই পুরনো হলের। সোজা ঢুকে যাও, সামনের ওই যে গেটটা দেখতে পাচ্ছ, ওটা পার হলে ভেতরে যে কলাপসেবল গেটটা আছে না, ওটা দিয়ে বাইরে যেতেই দেখবে একটা বড় সিঁড়ি। ওই সিঁড়ি থেকে আরো সামনে যাবে, আর তার ডান দিকে মোড় নিতেই যে ব্লক, ওই ব্লকের লাস্ট রুমটাই হচ্ছে 117। আচ্ছা, তোমাকে তো আগে দেখিনি। আমি অনেকদিন অসুস্থ ছিলাম, সিট হওয়ার পরে রুমে আর উঠতে পারিনি। ম্যাডামের সঙ্গে শুধু যোগাযোগ করেছি। ও আচ্ছা, তোমার নাম কি? রেশমা। সাবজেক্ট? ম্যাথ। আচ্ছা, আমি 119-এ থাকি। তাহলে তো দেখাই হবে। মেয়েটা ভীষণ মিষ্টি, চোখগুলো কি মায়া মায়া। সরি দোস্ত, আমি এক্ষুনি চলে যেতাম। আরে বিথি তো রুমেই নাই, শিমুর সঙ্গে আড্ডা দিয়ে এলাম।
বাহ 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 বাহ। আমাকে পুকুর পাড়ে বসিয়ে উনি দিব্যি আড্ডা দিয়ে চলে আসতেন। এই কতক্ষণ বলতো? যদি বড়শি পেতাম তাহলে এতক্ষণ সময় লাগতো। নিতু আর হাসু রুমের দিকে চলে এলো। আসতে আসতে দেখে নতুন মেয়েটা রুম থেকে বের হচ্ছে। নিতু একটু হাসলো। ভোর 6:30 শান্ত চিল্লাচ্ছে। উফ, অসহ্য। শান্তকে নিয়ে আর পারা যায় না। শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই সে সবার আগে গোসল করবে এবং তার পরের সিরিয়ালটা নিতুর জন্য রাখবে। তাই সে চেঁচিয়ে চেঁচিয়ে নিতুকে ডাকছে। অবশ্য শান্তর দোষ নেই, নিতুই বলে রেখেছে। তাই বলে পরীক্ষার পরও এত নিয়মকানুন মেনে চলতে হবে? এই যে নিতু বেগম, তোর সিরিয়ালে শেলি ঢুকলে কিন্তু আমাকে কিছু বলতে আসবি না, খবরদার। আজ আমি গোসলই করব না। তা না কর, তবে 8:30টায় মাজরিয়া ম্যাডাম প্র্যাকটিক্যাল ক্লাস নেবে, ভুলে যাস না কিন্তু। কিরে উঠলি যে? এই যে বললি গোসল করবি না। সর সামনে থেকে। কতক্ষণ যে ম্যাডাম ক্লাস নেবে, ঠিক আছে? গোসল করে বের হয় ভালো। ওনার তো আবার টাইম সেন্স নাই। নিতু বাথরুমে ঢুকে গোসল করতে করতে দেখলো বাথরুমের জানালা বরাবর যে বেল গাছটা আছে তাতে অনেকগুলো বেল বড় বড় হয়েছে। মনে হচ্ছে 2-1টা পেকেও গেছে। হাসুকে বলতে হবে। গায়ে পানি ঢালতে ঢালতে দেখে বেল গাছে কার যেন দুটো পা দেখা যাচ্ছে। পাগুলো ধপধপে সাদা। গাছটার ডালপালা ছড়ানো বলে নিতু পাগুলো দেখতে পাচ্ছে, কিন্তু যে গাছে বসে আছে সেই নিতুকে দেখতে পাবে না। তার মানে বাংলার কোনো মেয়ে হবে। ওরা যা এক একটা দোষী। হলে সব গাছেই পারলে ওরা চড়ে বেড়ায়। আম, জাম, কাঁঠাল, সফেদা, করমচা সবই ওদের খাওয়া চাই। এমনকি নিম পাতা ওরা গাছ থেকে পেরে রূপচর্চা করে। এবার নিশ্চয়ই বেল গাছেও চোখ পড়েছে। কাল ক্লাস নেই, হাসুকে নিয়ে কালই যাবে বেল আনতে। ভাবতে ভাবতে বাথরুম থেকে বের হবে, হঠাৎ নিতুর মনে হলো যার পা দেখা যাচ্ছে সে তো চুপচাপ কেন, আর পা এতখানি খালিই বা কেন? নড়াচড়াও নেই। ভাবতে ভাবতে নিতু বাথরুম থেকে বের হয়ে এলো। এই নিতু, তাড়াতাড়ি আয়। নিতু, তুই ছাড়া কিন্তু আড্ডা একদমই জমছে না। অনেকক্ষণ ধরে জোকস আর আসরে আড্ডাবাজি চললো, খাওয়া দাওয়া সেরে এখন আরেক দফায় শুরু হলো। 205-এর কেউ যোগ দিল। 118-তে প্রায় 2টা পর্যন্ত আড্ডাবাজি চলছিল। আরো কিছুক্ষণ চলতো, কিন্তু শান্তর জন্য হলো না। ঘুমে তো পুরো চোখেই খুলে রাখতে পারছে না। শান্ত, হল তোর জন্য নয়, তোর জন্য বাসা। তুই হচ্ছিস গৃহপালিত স্টুডেন্ট। শোন, ঘুম হচ্ছে বিশ্রাম, শরীরের বিশ্রাম সবারই প্রয়োজন। তোদেরও খুব ঘুম পাচ্ছে, কিন্তু তোরা স্বীকার করছিস না। আমি না ঘুমিয়ে দিব্যি সকালে সব কাজ করতে পারবো, তুই পারবি না। জানিস যখন, তখন এবার আড্ডাটা বন্ধ কর। আই নিতু, আমার সাথে একটু বাথরুমে যাবি? এত রাতে ভয় লাগছে। সুমি, তুই না একটু বেশি বেশি। বাবা, নিতুর মতো তুইও দেখছি সাহসী হয়ে গেছিস। আমি অত সাহসী নই, তবে ভীতুও নই। একা একা বাথরুমে গেলে কি হয়? চারিদিকে লাইট জ্বালানো, এত আলোতে ভূত পেতনি বের হয় না। ওদের তো আর চোখে দেওয়ার মতো লাইট গ্লাস নেই, তাই ওরা অন্ধকারেই বের হয়। শোন শোন সুমি, তুই এক কাজ কর, তুই জোরে জোরে গান গেতে গেতে বাথরুমে যা, তাহলে দেখবি কিছুই হবে না। ঠিক আছে। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি? ভূত, 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 ভূত। এই, কোথায় ভূত? তোর মাথা। এই, কি হয়েছে? এত রাতে চিল্লাচ্ছিস কেন? পাশের বাথরুমে কিসের যে একটা শব্দ হচ্ছিল। কেউ তো নেই ওখানে, লাইটও বন্ধ। আর দেখো ওই দরজাটা কেমন একা একাই নড়ছে। জীবনে কি তুই কখনো ভূতের সিনেমা দেখিসনি? যেরকম উদ্বার কথা বলছিস, দরজাটা বাতাসে নড়ছে গাধা। পরদিন মাঝরাতে নিতুর প্রচন্ড বাথরুম পেল। 2-1বার হাসুকে ডেকে সাড়া না পেয়ে একাই বের হয়ে গেল। বাথরুমের সামনে যেতে একটা বোটকা গন্ধ নাকে আসছিল। বড় দরজা দিয়ে ঢুকেই দেখে একটা মেয়ে ম্যাক্সি পরে মেয়েদের ময়লা ফেলার ডাস্টবিনের সামনে দাঁড়িয়ে আছে। অত রাতে ও ওখানে কি করে কিন্তু বুঝতে পারেনি। কাছে যেতেই চমকে গেল। মেয়েটা ঝুড়ের সমস্ত ময়লার মধ্য থেকে কি যেন খুঁজছে। নিতুর গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। যা দেখছে তা বিশ্বাসযোগ্য নয়। একেই হয়তো লোকে পেতনি বলে।
কিভাবে যে এক দৌড়ে রুমের কাছে এসে পড়লো তা জানে না। শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজায় শব্দ করতে লাগলো। তামান্নার বেড দরজার সঙ্গে। ও উঠে গেল। তারপর নিতুকে ধরাধরি করে রুমে নিয়ে এলো। সবাই জেগে গেল। আস্তে আস্তে তামান্না, লাগবে। ও মনে হয় প্রচন্ড ভয় পেয়েছে। ওকে কে বলেছে একা একা বাথরুমে যেতে? সবাই তো জানেই আমাদের হলে একটা পেতনি আছে, তাহলে সাবধান থাকলেই হয়। কি যে বলো, কি না কি দেখেছে। রাতের বেলায় তো দূরে কলা গাছ নড়লেও মনে হয় পাঞ্জাবি পরা ভূত হাত দিয়ে ডাকছে। রাত মানেই এরকম ভুলভাল, সেজন্য রাতে চলাফেরা করতে হয় সাবধানে। আমি তো গল্প শুনেছি 117তে নাকি একটা মেয়ে পেতনি স্বাভাবিকভাবে বাস করে, কেউ বুঝতে পারে না। অনেক মেয়েরা ওই পেতনির কাণ্ড কারখানা দেখেছে। পুরাই গপ্প। তুই কখনো দেখেছিস? আমি রাতে কখনো একা একা টিভি রুম, বাথরুম এসব জায়গায় যাই না। আমাদের হলে যে পুরনো পুরনো গাছ, এদের ছায়া দেখলেই আমি ভয়ে অজ্ঞান হয়ে যাব। ওরে আসছি আমার বীর কন্যা, আর ভয় দেখাতে হবে না। না রে হাসু, আজ মনে হয় আমি আমার চোখে একটা কিছু পড়েছে। রাতে হাসু দোয়া দরুদ পড়ে নিতুকে ফু দিয়ে দিল। তারপর অনেকক্ষণ ধরে জেগে থাকতে থাকতে একসময় নিতু ঘুমিয়ে গেল। সকালে আর অত ভয় লাগলো না। তার কিছুদিন পর 317-র একটা মেয়েও নাকি তেঁতুল গাছে কাকে পা দুলিয়ে বসে থাকতে দেখেছে। 210-এর একটা মেয়ে ভর দুপুরে পুরনো হলের পুকুরের পাশের কোনায় যে বড় বৃষ্টি গাছটা আছে তার নিচেও একজনকে দেখেছে। ওখানে সাধারণত কেউ যায় না, মেয়েটার চেহারা বোঝা যায়নি। একের পর এক ভৌতিক ঘটনার মধ্য দিয়ে হলের মেয়েরা যাচ্ছে, আবার সব ঘটনা দিনের বেলায় মিলিয়ে যাচ্ছে। কেউ অতটা গা করছে না। নানান গল্প হচ্ছে, আবার সেসব গল্প শেষও হয়ে যাচ্ছে। এর মধ্যেই সরস্বতী পুজো এসে গেল। কলেজের অডিটোরিয়ামে বড় করে সরস্বতী পূজা হয়। হোস্টেলের মেয়েরাই বেশি মজা করে। ক্যান্টিনে রান্না হয়, রান্নার তদারকি করে। ক্যান্টিনে যে খিচুড়ি হয় তা সকালে কলেজের মেয়েদেরকে দেয়া হয়। আবার হোস্টেলের রান্না খিচুড়ি মেয়েরা হই হল্লা করে খায়। সরস্বতী পূজা শিক্ষা প্রতিষ্ঠানের একটা বড় উৎসব। দুপুরের পর বিভিন্ন শিল্পীরা এসে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করে। বাসার অনেক মেয়ে অনুমতি নিয়ে সরস্বতী পূজার দিন হোস্টেলে থেকে যায়। গতকাল থেকে খুব উৎসব উৎসব ভাব ছিল। আজই শেষ, কারণ পূজার সময় সারা রাত বাউন্ডারির ভেতর সব হলের কোলাপসেবল গেট খোলা থাকে। আজও গেট 8টায় বন্ধ হয়ে যেত, কিন্তু হল সুপারের ডিপার্টমেন্টে কি যেন একটা কাজ রয়েছে, তাই এখনো গেট খোলা। রাত 9টার দিকে হোস্টেলে খুব হুড়োহুড়ি আর দৌড়দৌড়ি হচ্ছে। হঠাৎ জোরে ছাদ খোলার শব্দ। দোলন ম্যাডাম নাকি ছাদে গেছে। আশ্চর্য তো, এই হলে ছাদ কোনোদিন তো খোলা হয় না। নিতু মার মুখে গল্প শুনেছিল, ছাদ থেকে নাকি একটা মেয়ে আত্মহত্যা করেছে, সে কারণেই ছাদের দরজা বন্ধ থাকে সবসময়। অনেক পুরনো হল বলে হলটা খুব উঁচু, 3 তলা, কিন্তু দেখলে মনে হয় 5 তলা। গেটের মামারাও হলের সমস্ত গাছে টর্চ লাইট দিয়ে কি যেন খুঁজছে। আর ঠিক এমন সময় শেলি দৌড়ে এসে বলল, আপু শুনছো, 117 যে নতুন মেয়েটা কয়দিন আগে আসলো, রেশমা, ওকে পাওয়া যাচ্ছে না। কি আজগুবি কথা বলছিস? ওকে তো আমি আজ বিকেলে অডিটোরিয়ামে দেখলাম। সবুজ একটা ড্রেস পরে বসেছিল। ওর রুমমেটদের সঙ্গে একসাথেই নাকি রুমে ফিরেছে, কিন্তু তারপর থেকে আর পাওয়া যাচ্ছে না। ডাইনিং এ ঘন্টা পড়লো, সবাই খেতে যাবে, দেখে রেশমা নেই। ফোনটাও রুমে রেখে গেছে। তার উপর রুমমেটের স্যান্ডেল পরে চলে গেছে। সবাই খাওয়া দাওয়া শেষ করে এসে দেখে রেশমা তখনও ফেরেনি। ডাইনিং এ গিয়ে দেখে সিরিয়ালও কাটা নেই। এদিকে 9টা বেজে গেছে। ওর রুমমেটরা সমস্ত হল তন্ন তন্ন করে খুঁজে যখন ওকে পেল না, তখন ম্যাডামকে জানানো হয়েছিল। হোস্টেলের অনেক উঁচু প্রাচীর, তার উপর প্রধানের ফটকগুলো সব বন্ধ, কাজে বাইরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। সমস্ত হল খুঁজে যখন পাওয়া গেল না, তখন কোনো মেয়ে বলল পুকুরে খোঁজা হোক। হল সুপারের নির্দেশে হলের কেয়ারটেকার মামারা তড়িৎ গতিতে পুকুর পাড়ে চলে গেল, সঙ্গে ম্যাডাম ও 117-র সব মেয়েরা। যে রুমমেটের স্যান্ডেল রেশমা নিয়ে বের হয়েছিল, সেই স্যান্ডেল জোড়া পুকুরের কোনার দিকের বৃষ্টি গাছটার নিচে পাওয়া গেল। 117-র মেয়েরা খুব কাঁদছে। পুকুরে জাল ফেলা হলো, না কিচ্ছু নেই। এত বড় পুকুরের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত জাল ফেলেও কিচ্ছু পাওয়া গেল না।
হলের প্রিন্সিপাল চলে এলেন। ঘড়ির কাঁটা তখন রাত 11টা পার করে 12টায় চলে গেছে। ডুবুরি খবর দেয়া হলো। এরই মধ্যে 5টা হলের গেট খুলে দেয়া হয়েছে। হলের হাজার হাজার মেয়ে সারা পুকুরের পাশ ঘেঁষে অবাক হয়ে দাঁড়িয়ে রইল। একটা মেয়েও নড়ছে না, যেন নড়লেই কিছু একটা This track was downloaded from FusionBD.com. দেখা থেকে সবাই বঞ্চিত হবে। রাত 1:30টার পর ধরাধরি করে ডুবুরিরা রেশমার লাশ পুকুর থেকে উপরে উঠালো। সাদা ফ্যাকাশে একটা মুখ। সঙ্গে সঙ্গে পুলিশের গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হলো। পুরো হোস্টেলের মেয়েরা স্তব্ধ। কেন হলো? কেউ দেখল না? নানা প্রশ্ন। আর আশালতা হল যেন বোবা হয়ে গেছে। 117 মেয়েগুলো পাগলের মতো কাঁদছে। সারা রাত কোন রুমের মেয়েরাই হয়তো ঘুমোতে পারেনি। পরদিন সকালে রেশমার বাড়ির লোকজন ও পুলিশ এলো। 117 নম্বর রুম সিলগালা দিয়ে বন্ধ করে দেয়া হলো। পুকুর পাড়ে দলে দলে মেয়েরা ভিড় করছে। পত্রিকায় রেশমার লাশের ছবি, মুখরোচক গল্প চলল কিছুদিন। আশালতা হলে সবার ভেতরে একটা ভীষণ রকম আতঙ্ক কাজ করছিল। যে যার মতো ঢাকার আত্মীয়স্বজনের বাসায় চলে যেতে লাগলো। নিতুর রুমের হাসু, সুমি ওরাও চলে গেল। নিতু যাবে না করেও মালিবাগে ওর বড় বোনের বাসায় চলে গেল। তারপর প্রায় 2 সপ্তাহ থেকে হলে আসলো। এখন আবার সব স্বাভাবিক হতে শুরু করেছে। রেশমার মৃত্যুর পর প্রায় 1.5 মাস পার হয়ে গেছে। 117 আগের মেয়েদের রুম চেঞ্জ করে দেয়া হয়েছে। এখন আবার নতুন মেয়েদেরকে রুম দেবে। আপু, 117 নম্বর রুমটা কোন দিকে? আমি আজই এলাম। রুমে জিনিসপত্র রেখেই চলে যাব। কয়েকদিন পর থেকে টানা থাকবো। আসলে এর আগে এসেছিলাম, কিন্তু গুলিয়ে ফেলেছি। আপু, আপনি কোন হলে থাকেন? আশালতায়। তুমি কি আশালতায় যাবে? জি, আমার নাম রেশমা। ঠিক আছে, চলো আমার সাথে। আপু, শুনেছি হলের মেয়েরা নাকি খুব ঝগড়াটে হয়, কিন্তু আপনি তো অনেক ভালো। একদিনে কি সব বোঝা যায়? মেয়েটা কি আমার সাথে ভাব জমাতে চাচ্ছে? আচ্ছা, ও কি জানে ওর রুমের একটা মেয়ে কিছুদিন আগে আত্মহত্যা করেছে, আর তার নামও রেশমা ছিল? ধুর, কি যে ভাবছি। কত কত মেয়ের নামই রেশমা হতে পারে। তার ঠিক 3 দিন পর নিতু টিভির রুম থেকে রুমে আসছে। খুব বেশি রাত নয়, 11টা বা 11:30 হবে হয়তো। বড় সিঁড়িঘরের বাম পাশের তলায়, অর্থাৎ যেদিক দিয়ে রিডিং রুমে যাওয়া হয়, সেখানে কেউ হয়তো বসে বসে কিছু একটা খাচ্ছে। নিতুর মাথায় একদমই অন্য কিছু ছিল না। ও আপন মনে বাম পাশে সিঁড়ি দিয়ে নামছে। হঠাৎ চোখে পড়ল সিঁড়ির বাম কোণে একটা মেয়ে বসে 3 দিন আগে আসা নতুন মেয়ে রেশমার লাশ চেটে চুষে কি যেন খাচ্ছে। মেয়েটার চোখ সাদা, মুখে রক্ত, গায়ে বোটকা একটা গন্ধ। নিতু বিকট একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। ভীষণ ভয় পেয়ে অসুস্থ হয়ে গেল, কিন্তু ভয়ে কাউকে কিচ্ছু বলতে পারল না। ওকে বাসায় পাঠিয়ে দেয়া হলো। বাসায় যাওয়ার পর ও খবর পেল 117 নতুন মেয়েটার লাশও পুকুরে পাওয়া গেছে। নিতুর তখন ভাষা ভাষা মনে পড়ল নতুন রেশমার মুখখানা। ওর ভীষণ মায়া হলো। ইস, কেন সেদিনও বলল না, তুমি 117 নম্বর রুমে উঠো না? নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল নিতুর। তারপর অনেক দিন বাসায় থাকার পর নিতু আবার আজ হলে ফিরল। এই, আবার চলে যাবি না তো? তোকে ছাড়া না আমার একটুও ভাল লাগে না। না রে, পরীক্ষা এসে গেছে। বাসায় গেলে পড়া হয় না, শুধু বাসায় সবার সাথে গল্পই করা হয়। নিতু হলে এসে আরো শুনল নতুন মেয়ে রেশমার লাশটা নাকি একদম রক্ত শূন্য ছিল। সবাই বলা বলি করছিল, লাশ দেখে মনে হচ্ছে কেউ যেন সমস্ত রক্ত খেয়ে নিয়েছে। তবে এবার পুলিশে ঝামেলা বেশি হয়নি, কারণ নতুন মেয়েটার আত্মীয় স্বজন সব বড় বড় পোস্টে আছে। একজন নাকি প্রতিমন্ত্রীও রয়েছে ওদের ফ্যামিলিতে। সেজন্য কোনো মুখরোচক গল্পও পত্রিকায় আসেনি। সে যাক, এসব শুনতে চাচ্ছে না নিতু। ওর এখন একটা মাত্র টেনশন, সেটা হচ্ছে ওর ফাইনাল পরীক্ষা নিয়ে। হঠাৎ হন্তদন্ত হয়ে
শান্ত এলো। ওফ বান্ধবী, তুমি এতদিন কই ছিলা? ও আমিও তোকে অনেক মিস করছি। ও আমিও। শান্তকে নিতু খুব ভালোবাসে, কারণ ওর সব বিষয়ে একটা পাণ্ডিত্য আছে। যে কোনো বিষয় নিয়ে কথা বললে শান্ত তার কোনো না কোনো তথ্য ঠিক করে দেবে। মেয়েটা খুব পড়াশোনা করে আর খুব জলি, হাসি ঠাট্টা ভালোই জানে। নিতু মনে মনে ভাবছে শান্তকে সে সব খুলে বলবে যে কিছু একটা সমস্যা হচ্ছে নিতুর। কিন্তু হোস্টেল যখন এখন চুপচাপ, তখন আর বলল না। সব তো মিটেই গেছে। 213। পড়াশোনার কি খবর বল? সিলেবাস শেষ করেছিস? আমি কি তুই যে সব বিষয়ে পণ্ডিত হতে হবে? অত পড়াশোনা আমার জন্য না, আমি কোন রকমে পাশ করলেই ভালো। এই পড়াশোনার বিষয়ে অত্যাচার আমি জাস্ট নিতে পারি না। তুই আসলেই অদ্ভুত। আর তোরই বা দোষ কি? বাঙালি তো জাতি হিসেবেই অদ্ভুত। হঠাৎ বাঙালি জাতির উপর এত ক্ষোভ? প্রেম প্রেম করছিস নাকি? প্রেম ওই বস্তু আমার কপালে নেই। কেন? প্রেমও কি বাঙালি জাতির মতো অদ্ভুত না? শোন নিতু, আমার পছন্দের ফুল হচ্ছে সাদা শাপলা, অথচ এই পর্যন্ত যত ছেলে আমার প্রেমে পড়েছে সবাই আমার জন্য এক গাদা লাল গোলাপ নিয়ে এসে হলের সামনে গদগদ হয়ে কথা বলেছে। সহ্য করা যায় বল? আরে গোলাপ তো ইরানি ফুল, ইরানিরাও কেনে মাতামাতি করুক, আর বাঙালিরা কেন? বাঙালির স্বভাব হচ্ছে দেশি জিনিস রেখে বিদেশি জিনিসে ঝুঁকে যাওয়া। দেশকে ভালোবাসি বলে মুখে ফেনা তুলে ফেলছে, এদিকে বিদেশি জিনিসে দেশ ভরে ফেলছে। দেশি জিনিসে বাঙালিদের আস্থা এত কম। উফ, ঠিক আছে ঠিক আছে, এরপর থেকে আমি সবাইকে বলবো তোকে একটা বড় লাল বালতিতে করে সাদা শাপলা দিয়ে প্রেম নিবেদন করতে। কপাল আমার, আজ পর্যন্ত কোনো বাঙালি সাদা শাপলা নিয়ে প্রেম নিবেদন করলো না। শাপলা আমাদের জাতীয় ফুল, অথচ প্রেমে এর ব্যবহার নেই। বাঙালি একে ব্যবহার করে সবজি হিসেবে। আলু, পটল, কচু, করলার পাশে শাপলাও সবজি হিসেবে ভ্যান গাড়িতেই শোভা পায়। তোর রাগ বাঙালি জাতি নাকি গোলাপ হাতে প্রেমিক পুরুষ, কোনটা? কোনোর উপর তো রাগ নেই, তাছাড়া সৌন্দর্যেরও কোনো সীমানা নেই। তবে বাঙালি যদি জানতো গোলাপ কুড়ি খাওয়া যায়, তাহলে হয়তো আমরা কোনোদিন ফুটন্ত গোলাপি দেখতাম না। আচ্ছা হয়েছে হয়েছে, শান্ত, তোর সেই মজার ছড়াটা একবার বল না, অনেকদিন শুনি না। প্রেম হলো না, না হোক, দুঃখ পেলাম, কিন্তু দুঃখ পেলেও কাঁদবো না, কারণ মনে বড় হিট। হার্ট ভালো রাখার জন্য শোন, হার্ট ভালো রাখার জন্য 10 মিনিট প্রাণ খুলে হাসুন। আপনি সুস্থ থাকবেন। হার্টের এই ঔষধ পয়সা দিয়ে কিনতে হয় না, অথচ আমরা জেনে ওটা মনে রাখি না। কিন্তু হাসতে হাসতে যে আমার কাশি এসে গেল। শান্ত শোন, তুই আজ কোন মোটে যে আছিস বুঝতে পারছি না। তুই তো দুলাভাইয়ের কাছ থেকে একটা ডাক্তারি কোর্স করে নে, ঠিক আছে? ঠিক আছে। নিতু হলে আসার 17 দিন পর একটা অদ্ভুত ঘটনার মধ্য দিয়ে যেতে লাগলো। হঠাৎ হঠাৎ সে 117 মৃত রেশমাকে দেখতে পাচ্ছে, এবং খুব স্বাভাবিকভাবেই কখনো পুকুর পাড়ে, কখনো ডাইনিং এ, কখনো টিভির রুমে, আবার কখনো বাথরুমে। কিন্তু অন্য কেউ কি সেটা টের পাচ্ছে? প্রথম প্রথম নিতু ভেবেছে ওর মতিভ্রম হয়েছে, অথবা তীব্র কল্পনা শক্তি, ভয় এসব মিলেমিশে হ্যালুসিনেশন হচ্ছে, তার ব্রেইন এইসব দেখাচ্ছে। পরীক্ষার জন্য পড়াশোনার চাপটা হয়তো একটু বেশি হচ্ছে, ঘুম কম হচ্ছে বলে হয়তো এরকম ঘটনা ঘটছে। তাই নিতু বিশেষ পাত্তা দিল না। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে নিতুর ইদানিং ভয় কমে গেছে। আগের মতো আর ভয় পায় না। এখানে ওখানে রেশমাকে দেখেও ও আর চিৎকার করে না বা অজ্ঞান হয় না। নিতুর মনে হচ্ছে কোন একটা অপর শক্তি যেন ওকে নিয়ন্ত্রণ করছে, বা বারবার ওকে কিছু বোঝাতে চাইছে। গত রাতে নিতু স্পষ্ট শুনতে পেয়েছে কেউ যেন ওর নাম ধরে দরজায় এসে ডাকছে। নিতু ভাবছে এটা দুঃস্বপ্ন। তারপরও দুঃস্বপ্নটা যেন শেষই হচ্ছিল না। ঠিক এই সময় দরজায় একটা শব্দ। নিতু, আয় বাইরে আয়। নিতু, বাইরে আয়। আয় বাইরে আয়। আয় আয়। কে? দরজায় কে? হাসু? হাসু টিভি রুমে পড়াশোনা করে হাসুই হয়তো দরজা ধাক্কা দিচ্ছে।
হাই নিতু, দরজার ছিটকিনি লাগিয়েছিস? খোল, আমি একটা নোট নিতে এসেছি। নিতু এবার নিশ্চিত স্বপ্ন দেখছিল। রুমের সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত, যে যার মতো হলের এক এক জায়গায় টেবিল চেয়ার পেতে চোখ কান বন্ধ করে পড়াশোনা করছে। রুটিন হয়ে গেছে, এখন আর ফাঁকিবাজি চলবে না। নিতু রুমে একাই ছিল। ও পড়তে পড়তে একটু ঘুমিয়ে গেছিল। ভালোই হলো, হাসু এসেছে, হাত মুখ ধুয়ে আবার পড়তে বসবে। একটু শান্তর কাছেও যেতে হবে। ট্যাক্সোনমি, পুষ্প সংকেতের কিছু সংখ্যা আছে যেগুলো নিতুর মনে থাকে না। ওটা মনে রাখার কৌশল শান্ত ওকে বুঝিয়ে দেবে। নিতু চোখ রগড়াতে রগড়াতে এসে দরজা খুলল। অথচ দরজার সামনে কেউ নেই, ফাঁকা। বিশ্রী বোটকা একটা গন্ধ পাওয়া যাচ্ছে। কিসের গন্ধ এটা? হঠাৎ নিতুর মনে হলো ও সিঁড়ির নিচে ওই দিন এরকম একটা কটু গন্ধ পেয়েছিল। মনে হচ্ছে রক্ত মাখা কোনো কাপড় পোড়ালে এরকম গন্ধ আসবে। নিতুর প্রায় বমি এসে যাচ্ছে। আচ্ছা, কটা বাজে? রুমের সবাই এত পড়াশোনা করছে যে রুমে ফেরার নামগন্ধ পর্যন্ত নেই। নিতু ভয় পেল না, বাথরুমের দিকে গেল চোখে মুখে পানি দেবে বলে। বাথরুমের সামনে যে ডাস্টবিনটা আছে তার কাছে 117 রেশমা দাঁড়িয়ে আছে। ভয়ঙ্কর রূপ। এই ভয়ঙ্কর রূপ বর্ণনা করার মতো শব্দ নিতু পাচ্ছে না। চোখগুলো সাদা ফ্যাকাশে, মুখ দিয়ে পচা রক্ত গড়িয়ে পড়ছে। ময়লা ডাস্টবিনের মধ্যে হাত দিয়ে কি করছে ও? বোটকা গন্ধটা এখন নিতুর নাকে ভালো করে লাগছে। তার মানে ওর গা থেকে আসছে এই গন্ধ। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে অন্য কেউ হলে হার্ট ফেল করত, অথচ নিতু একদম স্বাভাবিক। মনে হচ্ছে রক্তকেকো পেতনিটা ওকে নিয়ন্ত্রণ করছে। নিতুকে নিতু সরাতে পারছে না, অবাক চোখে ঠাঁই দাঁড়িয়ে আছে। রক্ত লাগবে, রক্ত খাবো, আমার রক্ত লাগবে। আমি ভুল দেখছি। তুই ভুল দেখছিস না, তোকে আমি ডেকে এনেছি, তোকে আমি নিয়ন্ত্রণ করছি। 110-এ চল। ওই রুমে একটা মেয়ে আছে, একা। ও রক্ত চুষে খাবো। এসব কি বলছো তুমি? না না, আমি যাব 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 না। নিতু স্বাভাবিকভাবে রেশমার পেছন পেছন হাঁটছে। ওর মনে হচ্ছে ও ঠিক ওর মধ্যে নেই। তীব্র একটা অপশক্তি ভর করেছে ওর উপর। ও নিজে রেশমার মধ্যে ঢুকে যাচ্ছে। তারপর ও 110-এ নক করল, আর আস্তে আস্তে দরজাটা খুলে গেল। রুমে একটা মেয়ে ঘুমাচ্ছে। নিতু ওকে চেনে, ওর নাম শাকিলা। মেয়েটা কলেজে বা হলের সব অনুষ্ঠানে ভাটিয়ালি গান গায়, ভারী মিষ্টি গলা। নিতুর চোখের সামনে শাকিলাকে বিছানা থেকে উপরে ভাসতে দেখছে। না, ঠিক দেখছে না, মনে হচ্ছে ও নিজেই শাকিলাকে উপরে ভাসিয়ে রুম থেকে বের করে 117-র দিকে হাঁটছে। হোস্টেলের বারান্দায় শো শো বাতাস বইছে। মনে হচ্ছে শাকিলাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। ভেতরে ঢুকে পশ্চিম পাশের জানলা দিয়ে তেঁতুল গাছের উপর শাকিলাকে নিয়ে যাচ্ছে। কেউ কি দেখতে পাচ্ছে না নিতুকে? কিভাবে সম্ভব? হলে সব মেয়েরা কি ঘুমোচ্ছে? তেঁতুল গাছে ডাল ভর্তি সব অল্প বয়সের মেয়েরা বিচ্ছিরি ভাবে বসে আছে। ওরা শাকিলার মাথা মুচড়ে ওকে ছিঁড়ে চেটে পুটে যে যার মতো রক্ত মাংস খেতে লাগলো। ঘুমন্ত একটা মেয়েকে কিভাবে ওরা ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে সেটা বোঝানোর ভাষা নিতুর ছিল না। নিতুর গায়েও রক্ত ছিটকে এসে পড়ল। এই ভয়ঙ্কর বিভৎস দৃশ্য নিতুর চোখ সহ্য করতে পারছে না। ওর চোখের মধ্যে জ্বালা করছে। নিতু কিভাবে 117 রুম ছেড়ে তেঁতুল গাছ পর্যন্ত গেল বুঝতে পারছে না। সবকিছু ঘোর ঘোর লাগছে। নিতুর গায়ে রক্তের গন্ধ করছে। ওকে এক্ষুনি গোসল করতে হবে। ও এক দৌড়ে বাথরুমে চলে এলো। তারপর প্রায় 1.5 ঘন্টা ধরে গায়ে পানি ঢাললো। গোসল করার পর নিতুর হঠাৎ মনে হচ্ছে, আরে আমি গোসল করছি কেন?
ভেজা গায়ে রুমে এসে দেখে হাসু, তামান্না, সুমি সবাই রুমে। কি ব্যাপার, মাঝরাতে তুমি কাক ভেজা হয়ে কোত্থেকে এলে? আমি টয়লেটে পড়ে গিয়েছিলাম, তাই ঘেন্না করছিল, সেজন্য গোসল করে চলে এলাম। কিরে নিতু, তোর আবার শরীর টরি খারাপ করেনি তো? পড়ে গেছিলি না অজ্ঞান হয়ে গেছিলি, কোনটা? আরে না, তুই একটু বেশি টেনশন নিস সব সময়। সব বিষয়ে সিরিয়াস হতে হবে। যেন জীবনে কেউ কোনোদিন টয়লেটে পা পিছলে পড়ে যায়নি, আমি প্রথম পড়েছি, আর নিয়ম ভাঙার গুরুতর অপরাধ করে ফেলেছি। রেগে যাচ্ছিস কেন? আমি রাগ করিনি, তুই সেটা জানিস। শর্ত ঘুমাতে দে, খুব ঘুম পাচ্ছে, টায়ার্ড লাগছে। কোথায়? ভেতরে ভেতরে নিতুর মধ্যে অপরাধ বোধ কাজ করছে। কেন এমন হচ্ছে? ওকে চলে যাবে হল থেকে? নিতুর বড় আপা ঢাকাতেই থাকে। আপা ভাইয়া দুজনেই ওকে খুব ভালোবাসে, কিন্তু আপারা 3টা মেয়ে নিয়ে এতটাই ব্যস্ত যে ওদের যন্ত্রণায় আপার বাসায় পড়াশোনা হবে না বলেই সিট নেয়া। এসব ভাবতে ভাবতে নিতুর মন খারাপ হয়ে যাচ্ছে। আর যা ঘটেছে তা চরম খারাপ ধরনের একটা দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই নয়, এটা নিতু জানে। কিন্তু কেন জানি সে স্বস্তি পাচ্ছে না, তার অস্থির অস্থির লাগছে। নিতু কোনো এক ভয়ঙ্কর বিপদে পড়ে যাচ্ছে না তো? আচ্ছা, কাকে বলবে এসব দুঃস্বপ্নের কথা? বড় আপাকে? বড় আপা খুব ভীতু, তাছাড়া ভাইয়া ব্যাপারটাকে কিভাবে নেবে? এসব ভাবতে ভাবতে নিতু গভীর ঘুমে তলিয়ে গেল। একটা গাঢ় ঘুম হলো নিতুর। সকালে একটু বেলা করেই ঘুম ভাঙল। গত রাতের বিষয়টা নিতুর মাথাতেই ছিল না। ক্যান্টিন থেকে নাস্তা সেরে হলে আসার পথে 110-এর কাছে আসতেই মেয়েদের একটা জটলা দেখতে পেল। 118 শেলি ওখানে দাঁড়িয়ে। কি রে শেলি, কি হয়েছে? কিছু না আপু, ওই শাকিলা ছিল না, ও একটা চিঠি লিখে কখন যেন হল থেকে চলে গেছে, তাই নিয়ে গুঞ্জন হচ্ছে। কিসের চিঠি? ওই যে সবাই তো জানে জামান ভাইয়ের সঙ্গে ওর একটা সম্পর্ক আছে, ওইটা নিয়ে বাসায় কি যেন একটা ঝামেলা হয়েছে, তাই খবর পেয়ে ও খুব ভোরে হয়তো কাউকে কিছু না বলে চিঠি লিখে চলে গেছে। ফোনে যোগাযোগ করেনি? ফোনটা নাকি অফ বলছে। নিতু চলে এলো। হোস্টেলে একটা ঘটনা ঘটলে দ্রুত ছড়িয়ে পড়ে। নিতু একদম স্বাভাবিকভাবে হেঁটে চলে এলো। নিতুর আজ ক্লাসে যেতে ইচ্ছে করছে না, যদিও ফাইনালের আগে অনেক ইম্পর্টেন্ট সাজেশন দেয়া হয়। থাক, শান্ত তো আছেই। রুমে সবাই ক্লাসে গেছে, শুধু মালা ঘুমাচ্ছে। ও সারা রাত পড়ে আর সারা দিন ঘুমায়। পরীক্ষার সময় ওর এটাই রুটিন। দুপুরের খাবারটা ওর বান্ধবী ডাইনিং হল থেকে নিয়ে আসে ওর জন্য। নিতু রুমেই রইল সারা সকাল। দুপুরে ডাইনিং এর লাস্ট ঘন্টা শুনে প্লেট হাতে বের হতেই ও শান্তর সঙ্গে দেখা। ও তখন ক্লাস থেকে ফিরছে। সকালে এতবার ডাকলাম, ঘুম থেকে উঠলি না, তাই বিরক্ত হয়ে চলে গেছি। কি কি সাজেশন দিল রে আজ? নিতু, তোমাকে একটা কথা বলবো। তোমার তো রবীন্দ্রনাথ, বাংলা সাহিত্য এসব নিয়ে একটু বেশি মাত্রায় মাতামাতি আছে, সেজন্য বলছি মাতামাতি করো, তবে পড়াশোনাটা ঠিক রেখে। হঠাৎ কপাল কুচকে এমন টিচারদের মতো বিরক্তি নিয়ে লেকচার দিতে শুরু করলি কেন? ব্যাপার কি বলতো? আজ টেস্টের মার্ক বোর্ডে দিয়েছে এবং সঙ্গে নোটিশও দিয়ে দিয়েছে। কি অবস্থা আমার রেজাল্টের? মানে বল না। তুমি 3টা বিষয়ে ফেল করেছো, তোমাকে আবারও পরীক্ষা দিতে হবে, তা না হলে ফাইনালের অ্যাডমিট কার্ড আটকে দেয়া হবে। নিতুর মন খুব খারাপ হলো, কান্না এসে যাচ্ছে, কিন্তু শান্তর সামনে লজ্জা লাগছে বলে ও দ্রুত পায়ে ডাইনিং এ চলে এলো। মোটামুটি সব মেয়েদের খাওয়া সেকেন্ড বেলেই হয়ে যায়। লাস্ট ঘন্টার পর অল্প মেয়ে খেতে আসে, কারণ শেষের দিকে তরকারি ভালো পাওয়া যায় না। নিতু গিয়ে দেখে প্রায় সবাই চলে যাচ্ছে খাওয়া শেষ করে। ও একা একা খাচ্ছে। খেতে খেতে হঠাৎ চোখে পড়লো ডাইনিং এর কোনার দিকে দরজা দিয়ে কেউ একজন দ্রুত পায়ে বের হয়ে যাচ্ছে, যাকে একটু অন্যরকম লাগছে। ঠিক মানুষ নয়, একটা ছায়া মূর্তি। আর ওর গা থেকে একটা পোড়া পোড়া বোটকা গন্ধ বের হচ্ছে। নিতুর বমি আসছে, ও আর খেতে পারলো না, ডাইনিং থেকে বের হয়ে এলো। দুপুর 3টার মতো বাজে, অথচ হোস্টেল কেমন শুনশান মনে হচ্ছে।
হয়তো পরীক্ষার জন্য। নিতু আন মনে হাঁটছে আর ভাবছে এবার মনোযোগ দিয়ে পড়াশোনাটা করতেই হবে। বড় সিঁড়িটার কাছে আসতেই ওর গা ঘেঁষে ছায়ামূর্তিটা চলে গেল। নিতু দাঁড়িয়ে পড়ল। যা দেখল তার চোখ বিশ্বাস করতে পারছে না। শাকিলা হেঁটে যাচ্ছে, যাকে পাওয়া যাচ্ছে না সকাল থেকে। তার মানে কি এই শাকিলা কি মৃত? গত রাতের বিভৎস ছবিটা নিতুর আস্তে আস্তে মনে পড়ে যাচ্ছে। ও হাঁটছে, ডান দিক মোড় নিতে দেখে ওর 2-3 হাত সামনে শাকিলা হাঁটছে, সাদা একটা ম্যাক্সি ওর গায়ে। হঠাৎ করে ওর মাথাটা ঘুরে গেল। চোখ, মুখ, ঠোঁট সব পিঠের দিকে চলে এলো। মুখ থেকে রক্তের গন্ধ আসছে। জিভ দিয়ে ঠোঁটের চারপাশ চটচট করে শব্দ করে বিশ্রী ভাবে চাটছে। নিতু ভয় পাচ্ছে না, তবে শরীরের মধ্যে প্রবল ঝাঁকুনি হচ্ছে। মনে হচ্ছে কেউ যেন ওকে শক্ত করে চেপে ধরেছে। নিতু কাঁপতে লাগলো। হঠাৎ শাকিলা ওকে ডাকতে লাগলো, হায় হায়, আমার কাছে আয়, আয় এদিকে। নিতু ভয়ঙ্কর সেই ছায়ামূর্তির পেছন পেছন হাঁটছে। 117 একটা মেয়ের সঙ্গে জোরে ধাক্কা লাগাতে প্রায় পড়ে যাচ্ছিল নিতু। নিতু থমকে দাঁড়ালো। ও 117 সামনে কেন? নিতুর শরীর ভীষণ ভাবে ঘামছে, ওর প্রচন্ড দুর্বল লাগছে। নিতু আস্তে আস্তে ওর রুমে চলে এলো। তারপর বিছানায় শুয়ে শুয়ে ভাবছে কি হচ্ছে ওর সঙ্গে। শরীরটা খুব ক্লান্ত লাগছে, সারা গা ব্যথা করছে। হাত পায়ের মাংস পেশিগুলো কেমন যেন শক্ত হয়ে যাচ্ছে। না, ভালো লাগছে না, সবকিছু ওলট পালট লাগছে। নিতু বিকেলের পর 2টো বই আর কিছু নোটপত্র নিয়ে বড় আপার বাসায় চলে এলো। বড় আপা বাসায় ছিল, তবে ওর বাসায় এক গাদা মেহমান। নিতু অনেক চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত বড় আপাকে সমস্যার কথা বলল। কি রে, এবার জয়ার বার্থডেতে আসতে বললাম, আসলি না কেন? তখন তো আমার টেস্ট পরীক্ষা চলছিল আপু। থাক, ভালো হলো তুই এসেছিস। এত মেহমান, আমি হিমশিম খাচ্ছি এই 3টাকে দিয়ে। আপু, তোমাকে আমি একটা কথা বলতে এসেছি। বল না, কি বলবি? আপু, আমি প্রায় একটা পচা গন্ধ পাই, আর মাঝে মাঝে মৃত মানুষদেরকে দেখতে পাই। আবার কখনো মনে হয় মৃত আত্মারা আমাকে ব্যবহার করছে। কি বলিস এসব? তোর মাথা ঠিক আছে তো? দাঁড়া, জয়ের স্কুলের এক টিচার আছে, ওনার পরিচিত এক ফকির বাবা আছে, ওনার কাছে তোকে নিয়ে যাব। আমি জানতাম তুমি এইসবই বলবে, আর ওইসব ফকির কবিরাজ ওদের কাছে আমি যাব না, ওসব আমি বিশ্বাস করি না। আরে সবাই তো ভণ্ড নয়, খুব কামেলদার লোক। আমি ওনার অনেক গল্প শুনেছি। ওই টিচার বলছিল উনি নাকি মুখ থেকে অনেক কিছু বলে দিতে পারে। আমি যাব না। একবার চল না, যদি ভয়টার জন্য কোনো তাবিজ টাবিজ দেয়, উপকারও তো পেতে পারিস। বিশ্বাসটাই হচ্ছে বড় কথা। তোমাকে বোঝানোর সাধ্য আমার নাই, হাজারটা যুক্তি দেখাবে। তোমাকে বলাই ভুল হয়েছে আমার। ঘিঞ্জি একটা এলাকা এবং অপরিচ্ছন্ন। নিতুর মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। ফকির বাবার ঘরে ঢুকে নিতু থমকে গেল। ছোটখাটো একটা মিউজিয়াম, অনেক হাবিজাবি জিনিস রয়েছে, যার সবগুলো নিতু চেনে না। বড় বড় কাঠের কয়েকটা মিটশাল, সামনে নেট লাগানো, তার ভেতরে অসংখ্য বই। ফকির বাবা খুব স্বাভাবিকভাবেই হেঁটে বেড়াচ্ছেন। ওনার গায়ে একটা ফুলহাতা ছাইরঙা গেঞ্জি আর গ্যাবার্ডিনের প্যান্ট। নিতু অবাক হলো, তার যে চমক নিতুর জন্য ছিল। ফকির বাবা ওর দিকে তাকাতেই নিতু ভয় পেয়ে গেল। মনে হতে লাগলো ওর ভেতরের সমস্ত কথা, লুকোনো ভয়, নোংরা চিন্তা সব উনি পরিষ্কার করে পড়ে ফেলছেন। বর্তমানে 3টা পিশাচ ওর মধ্যে ভর করে ওরে দিয়ে খারাপ কাম করাতে চায়। সামনে ওর ভয়ঙ্কর দিন আসতেছে। পিশাচ গুলা রক্ত খাইতে না পারলে ওর বড় ক্ষতি করব। বাবা, একটা ব্যবস্থা করে দেন বাবা। দুইটা কালা জ্যান্তা মুরগির কলিজা আর একটা বাদুর লাগবো। শনিবার আর মঙ্গলবারে আমার কাছে আসবি, আমি ব্যবস্থা করে রাখবো। ফকির বাবা আর বেশি কথা বললেন না। বড় আপা এমনিতেই ভীতু, আরো ভয়ে জমে গেলেন। ফকির বাবা কোনো টাকা পয়সা নিলেন না। নিতু আশ্চর্য হলো। বের হয়ে চলে আসার সময় তিনি আর একবার কথা বললেন, শোনো মেয়ে,
তোমার মাথায় জট হবে, আর খুব শীঘ্রই সে জট আমাকে কাটতে হবে। এখন যাও। বড় আপা রীতিমতো কান্নাকাটি করছে। শেষ পর্যন্ত শফিক ভাইকে জানলো। শফিক ভাই বলল কোনো সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে নিতুকে। নিতু বিপদে পড়ে গেল। ওকে আর হলে আসতে দিতে চাচ্ছে না আপা। নিতু আপাকে অনেক বোঝাচ্ছে। আপু দেখো, আমি বইপত্র আনিনি, 2টা বই নিয়ে চলে এসেছি। আমার তো ফাইনাল পরীক্ষা, তোমার বাসায় একদম পড়তে পারছি না। প্লিজ আমাকে হলে যেতে দাও। না, তোকে তাবিজ পড়িয়ে তারপরে ছাড়বো। ঠিক আছে, তুমি আমার সঙ্গে চলো, আমি বইপত্র নিয়ে তোমার সাথে আবার চলে আসবো। আগে তোর ভাইয়া আসুক। কি শুরু করলা তোমরা? ও তোমাকে একটা প্রবলেমের কথা বলছে আর তুমি ওকে উল্টা ধমক দিচ্ছ। ওকে হলে যেতে দাও। আরে ধুর, কি সব কুসংস্কারের কথা বলছো তুমি? কোনো সমস্যা হবে না, আমি বলছি পরীক্ষাটা দিয়ে আসুক, তুমি 2-3 দিন পর পর গিয়ে দেখে এসো। ততদিনে আমি একটা ভালো ডাক্তারের খোঁজ লাগাই। তোমার নিজের বোন হলে তুমি এই কথা বলতে পারতা? প্লিজ মিতু, উদ্ভট কথা বলো না। তুমি তো জানো আমার আপন বোনের মতো। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। ফকির বাবা এতগুলো কথা বললো, আমার ভয় লাগে না বুঝি? ডাক্তার আর ফকিরদের মধ্যে তো এটাই তফাৎ। ডাক্তাররা তোমাকে সাহস দেবে আর ফকিররা খালি ভয় দেখাবে। তুমি তো ডাক্তার ছাড়া কিছু বোঝো না। পৃথিবীতে এমন অনেক ঘটনা আছে যেখানে ডাক্তার কিছু করতে পারে না। আফসোস, তোমার মতো শিক্ষিত একজন মহিলাকে আমি বিজ্ঞান আর জাদুর তফাৎ বোঝাতে পারলাম না। এই জীবনে পারবো কিনা কে জানে। তুমি তো রেগেই যাচ্ছ। না, আমি রেগে যাচ্ছি না, তোমাকে বোঝাচ্ছি। কি বোঝাতে চাচ্ছ তুমি? ও আপাতত এটাই, নিতুকে হলে যেতে দাও, ওর পড়াশোনাটা দরকার। সামনে ফাইনাল পরীক্ষা মেয়েটার। বললাম না যে আমাদের বাসায় ওর পড়া হচ্ছে না। একে তো তুমি, আমি, তারপর আমাদের 3 মেয়ে, বাড়ি ভর্তি মেহমান। মেয়েটার পড়া হচ্ছে না একদমই, বুঝবা না এটা তুমি? ঠিক আছে, কালকে ও যাক, কিন্তু শনিবার কিন্তু চলে আসতে হবে। ঠিক আছে আপু, আমি শুক্রবার রাতেই চলে আসবো। সবকিছু স্বাভাবিকভাবেই চলছে। আপু প্রতিদিন ফোন করে খোঁজ করছে। শুক্রবার রাতে নিতু শফিক ভাইয়াকে ফোন করে আপুকে ম্যানেজ করতে বলল, কারণ ও এখন আপুর বাসায় যেতে পারবে না, অনেক পড়া জমে আছে। শফিক ভাইয়া বলল সে ম্যানেজ করবে। শনিবার সকালে নিতু শান্তর কাছে গেল টেক্সোনমির পুষ্প সংকেত বুঝতে। তুই টেবিলে গিয়ে বস, আমি এখনই আসছি। তোকে দেখলে হিংসা হয়। সবাই টেনশনে আছে, অথচ তোর সব পড়া কমপ্লিট। আমি পড়া জমিয়ে রাখি না, সারা বছর একটু একটু করে পড়ে ফেলি। সেই জন্যই পরীক্ষার সময় তোদের মতো অত কষ্ট হয় না। সারা বছর পড়ার বই পড়তে ভালো লাগে তোর? বিরক্তি লাগে না? জি না, কারণ আমি বিরক্তি নয়, আনন্দ নিয়ে পড়ি। যে কোনো কিছু জানার মধ্যেই আনন্দ আছে। সেই আনন্দটা একবার খুঁজে নিলেই তোর বিরক্তিটাও কেটে যাবে। তার মানে পরীক্ষার খাতাও তোর কাছে আনন্দের বিষয়? অফকোর্স। উফ, আচ্ছা, ট্যাক্সোনমির একগাদা ফুলের সংকেত পড়তে হবে, সেটা একটু এবার আনন্দ নিয়ে বুঝিয়ে দে না। যেমন ধর মিরাবিলিস, কৃষ্ণকলির বৈজ্ঞানিক নাম। কৃষ্ণকলির অন্য নাম হচ্ছে সন্ধ্যা মালতী বা সন্ধ্যামণি, ইংরেজিতে 4 o'clock বা মার্ভেল অফ পেরু। যাই বলিস, এই ফুল সচরাচর বিকেল 4টা থেকে 5টার মধ্যে ফোটে। সাদা, হলুদ, লাল, বেগুনি নানা রঙের হয়। গাছে প্রায় সারা বছরই এই ফুল ফুটে থাকে। মিরাবিলিস ল্যাটিন শব্দ থেকে নেয়া, যার অর্থ আশ্চর্যজনক। ফুলের নানা রং, এর জন্য এই নামকরণ। আমেরিকার নিরক্ষীয় এলাকাগুলোতে যেমন মেক্সিকো বা পেরু এই ফুলের আদি নিবাস। এই গণে প্রজাতি সংখ্যা প্রায় 60। পারস্য ভাষায় কৃষ্ণকলিকে কি বলা হয় জানিস? না তো, এই ফুলটা আমার কাছে খুব কঠিন মনে হয়। পারস্য ভাষায় সন্ধ্যা মালতী বা কৃষ্ণকলি যাই বলিস, একে বলা হয় গুল এ বাস। এই ফুল পারস্যবাসীর ভীষণ প্রিয় এবং প্রত্যেক বাড়িতেই দেখা যায়। চিন্তা কর, কত মজার বিষয় জানলি। সত্যি তোর মতো চিন্তা করিনি। আমি প্রথমে ওর গণে প্রজাতি সংখ্যা নিয়ে টেনশন করতে থাকি, কিভাবে মনে রাখবো। আর মিরাবিলিসের এত সুন্দর অর্থটা মাথায় না গেথে আগে 10 বার খাতায় লিখে মুখস্থ করতে যাই, সেই জন্য তো 3 বছরে ফেল করি। আর তুই ফার্স্ট ক্লাস মার্ক পাস। নিতুকে শান্ত অনেকক্ষণ গল্পে গল্পে পড়া বুঝিয়ে দিল। নিতুর খুব মজা লাগছে। রুমমেটদের সাথে ডাইনিং থেকে খেয়ে এসে রাতে নিতু অনেকক্ষণ পড়াশোনা করে শুয়ে পড়ল এবং ঘুমিয়েও গেল। মাঝরাতে শুনতে পেল শান্ত ওকে ডাকছে, আর দরজায় জোরে ধাক্কার শব্দ।
শান্ত, কি রে? দরজা খোল, বেরিয়ে আয়। হাসু একা টিভি রুমে, হাসুকে নিয়ে আয়। হাসু রক্ত খাবো। নিতু, হে নিতু, কি হয়েছে? এবার কাঁপছিস কেন? তামান্না দেখো তো নিতুর গায়ে জ্বর নাকি? কই না তো, শরীর তো ঠিকই ঠান্ডা, হয়তো স্বপ্ন টপ্ন কিছু একটা দেখেছে। মেয়েটার যে কি হলো, টেস্ট পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে বলে চিন্তায় পুরো অস্থির, সারাক্ষণ বই নিয়ে বসে থাকছে। ভালোই হলো, ফাইনালে ভালো রেজাল্ট হবে। 10-15 মিনিট পর নিতু হাসুর দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। মনে মনে অস্থির লাগছে, যদি হাসুর কোনো ক্ষতি করে পেতনিগুলো, নিতু সব বলে দেবে। ও কিছুতেই হাসুকে বিপদের মুখে ঠেলে দেবে না, কিছু একটা করতেই হবে। পরপর ঘটনাগুলোর সঙ্গে নিতু নিজেকে মিলিয়ে নিচ্ছে, নিজেকে অপরাধী লাগছে, মরে যেতে ইচ্ছে করছে। কেন হচ্ছে ওর সঙ্গে এসব? নিতুর খুব কান্না পাচ্ছে, কাউকে কিছু বলাও যাচ্ছে না। 110-এর শাকিলা যে মিসিং, তা এতদিনে জানা হয়ে গেছে সবার। এই নিয়ে নাকি অনেক ঝামেলাও হয়েছে হলে। কি রে, কি হলো তোর? এইভাবে তাকিয়ে আছিস কেন? হাসু, তুই বাড়ি চলে যা। মানে কি আবুল তাবুল বকছিস? তোর বড় ভাইয়ার বাসায় থেকে পরীক্ষাটা দে প্লিজ, আমি তোর পায়ে ধরি। ঠিক আছে, পাইডায় পড়তে হবে না, ঘুমা, সকালে দেখা যাবে। হাসু, নিতু মনে হয় তোকে নিয়ে দুঃস্বপ্ন দেখে ভয় পেয়েছে। সারা রাত 119-এ লাইট জ্বালানোই থাকলো। নিতু হাসুকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো এবং একসময় ঘুমিয়ে গেল। পরদিন সকালে কাকতালীয়ভাবে খবর এলো হাসুর বাবা হার্ট অ্যাটাক করেছে, হাসপাতালে ভর্তি। কাজে হাসুকে যেতেই হবে, কারণ হাসুর আর কোনো বোন নেই যে হাসপাতালে থাকবে। তাছাড়া হাসুর মা নেই, আর বড় ভাইয়ার তো অফিসও আছে। হাসু চলে গেল। যতদিন ওর বাবা হাসপাতালে থাকবে ওকেও থাকতে হবে। তাই ও বই পত্র নোট সব গুছিয়ে নিল, যতটুকু পড়া যায়। নিতু মনে মনে খুব খুশি হলো। যাক, হলের বাইরে হাসুর কোনো ক্ষতি হবে না, এটা নিশ্চিত। নিতু ভেতরে ভেতরে স্বস্তি পাচ্ছে, আবার আনন্দ হচ্ছে। পড়া থেকে কয়েকবার উঠে শান্তুর রুমে গেল, একটু গল্পও করে এলো। কিরে, তোকে এত ফ্রেশ লাগছে? গত রাতে ভালো ঘুম হয়েছে তো, তাছাড়া টেক্সোনমির বেশ কয়েকটা ফুল পড়ে শেষ করে ফেলেছি, এই জন্য হয়তো। ভেরি গুড, আমি ভীষণ হ্যাপি। তার মানে আমি ভালো টিচার, তাই না? 100%, তার বলতে। সেদিন ভোর রাতের দিকে নিতু আবার দুঃস্বপ্নে ওদের গলা পেল। সবাই একসঙ্গে বিলাপ করছে, কখনো অপরিচিত কোনো মেয়ের গলা, কখনো রেশমার গলা, কখনো শাকিলার গলা। বিকট শব্দে ওরা নিতুকে শাসাচ্ছে। তুই বাধা দিলি কেন? তোকে মেরে ফেলবো, তোকে মারবো, তোর সমস্ত রক্ত খাবো, মেরে ফেলবো, তোকে মেরে ফেলবো। এবার নিতু দেখতে পাচ্ছে ভয়ঙ্কর পিশাচগুলো একসঙ্গে ওর উপর ঝাঁপিয়ে পড়ছে। নিতু প্রচন্ড জোরে কাঁপছে, ওর কাঁপুনিতে খাঁটা নড়ছে। রুমের সবাই অবাক হয়ে গেল। সকাল হয়ে গেছে, শান্ত দৌড়ে এলো। কি হয়েছে নিতুর? আবার আস্তে আস্তে সব ঠিক হয়ে গেল। নিতুর চোখ মুখ ফ্যাকাশে হয়ে যাচ্ছে। এবার নিতু সত্যিই ভয় পাচ্ছে। ওকে পিশাচগুলো মেরে ফেলবে না তো? না, আজই শান্তকে ওর সব সমস্যার কথা বলবে। দুপুরে সে শান্তর রুমে গেল। শান্ত, তোকে একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? কি বল না, কিছু মনে করবো কেন? আমি বেশ কয়েকদিন ধরে কিছু জটিল সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। আপুকে বলেছিলাম, কিন্তু আপু আরো বেশি ভয় পেয়ে গেছে। কি হয়েছে খুলে না বললে আমি বুঝবো কিভাবে? আমি কিছু দুঃস্বপ্ন দেখি, আর 117-র মৃত রেশমাকে মাঝে মাঝে দেখতে পাই। তুই কি জানিস, হাসু চলে না গেলে ওকে পিশাচগুলো মেরে ফেলতো। কি বলছিস এসব? ঘুমটুম তো হচ্ছে ঠিক মতো বললি, খাওয়া দাওয়া তো ঠিক মতো করছিস। ওসব কোনো সমস্যা না, সমস্যাটা অন্য জায়গায়। আর সমস্যাটা কিন্তু বাড়ছে শান্ত। কাল একবার যাবি দুলা ভাইয়ের কাছে? এমনি ঘুরে আসলাম। কিন্তু সবাই কি ভাববে?
শফিক ভাইও বলছিল সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাবে। এই তো বাঙালির সমস্যা, জ্বর হলে ফট করে প্যারাসিটামল খাবে, সর্দি হলে হিস্টাসিন খাবে, অথচ মনের উপর চাপ পড়লে তাকে পাত্তাই দেবে না। সেটা সবার কাছ থেকে প্রথমেই গোপন করে রাখবে, যেন বাংলা সিনেমার দিব্যি দেয়া। শোন, শরীরের যেমন যত্ন নিতে হয় তেমনি মনেরও যত্ন নিতে হয়। মনের স্বাস্থ্য বলে একটা ব্যাপার আছে, কিন্তু কেউ জানলে হয়তো। প্লিজ নিতু, মূর্খের মতো কথা বলবি না। সাইকিয়াট্রিস্টের কাছে গেলেই তোকে লোকে পাগল বলবে, এটা সেই যুগ না। সারাক্ষণ টিভি, এফএম, রেডিওগুলোতে কত কত প্রোগ্রাম করছে। তাও যদি আমরা সচেতন না হই তাহলে আর কবে হব? মেয়েদের মধ্যে একটা সমস্যা গোপন করার প্রবণতা রয়েছে, সেই সৃষ্টির শুরু থেকে। এটা থেকে দয়া করে বের হ বন্ধু। আচ্ছা ঠিক আছে, চল। কাল কখন যাবি? আচ্ছা, আজ যাওয়া যাবে না? আমি দুলাভাইকে ফোন দিয়ে শিওর হয়ে নেই, তারপর তোকে জানাচ্ছি। বন্ধুরা, শুনছেন কুয়াশার গল্প আজকে, আর 117 নম্বর রুম এই গল্পের নাম। কাহিনীর নামটা এতক্ষণ পরে বললাম। গল্প চলবে আরো কিছুক্ষণ। আমার মনে হয় আমি আর মাঝখানে কথা না বলি, চলে যাব শেষ পর্বে। দেখি এখানে কি হয়। শান্ত কি তার দুলাভাইয়ের কাছে নিয়ে যাবে নিতুকে? নিতুর কি আসলেই কোনো মানসিক সমস্যা হয়েছে? তার কি হ্যালুসিনেশন হয়, নাকি সে যা দেখছে, যা ঘটছে সবই সত্যি? সবই জানবো এই পর্বে। তারপর শান্ত, তোর কি খবর বল? ওকে, তোর বান্ধবী তো? জি ভাইয়া, ভালো আছেন? কি নাম যেন তোমার? জি, আমার নাম নিতু। দুলাভাই, আমি ওর নাম বলেছিলাম কিন্তু ফোনে। সরি ডিয়ার। তাই নিতু, কেমন আছো তুমি? কি হয়েছে তোমার, একটু বলবে? ভাইয়া, ঘুমের মধ্যে ইদানিং আমি খুব কেঁপে উঠি, আর মাঝে মাঝে মৃত মানুষকে দেখতে পাই। পড়াশোনার খুব চাপ যাচ্ছে ইদানিং? জি, তাই একটু যাচ্ছে ভাইয়া। খুব টেনশন করছো পড়াশোনা নিয়ে? না মানে ভাইয়া, আমার টেস্ট পরীক্ষার রেজাল্ট খুব খারাপ হয়েছে, সেটা আমি বাসায় জানাইনি, এজন্য টেনশন হচ্ছে। যেসব বিষয়ে খারাপ করেছো সেসবের সাথে কি কোনো অঙ্ক অর্থাৎ সংখ্যা জাতীয় কোনো সম্পর্ক আছে? হ্যাঁ দুলাভাই, ওই ট্যাক্সোনমির পুষ্প সংকেতের সংখ্যা বা যেসব বিষয়গুলোতে অঙ্ক আছে সেগুলোতেও খারাপ করেছে। বুঝতে পারছি নিতু, এটা কোনো সমস্যাই না। এটাকে হাইপারকাইনেটিক বিহেভিয়ার ডিসঅর্ডার বলা হয়। এটা একটা সামান্য নার্ভের অসুখ। এর লক্ষণ হচ্ছে মনোসংযোগ অক্ষমতা। অঙ্ক বা সংখ্যা দেখলেই আমরা ভয় পেয়ে বেশি মনোযোগ দিতে গিয়ে এই বিপদে পড়ি। পরীক্ষার আগে প্রায় 60% স্টুডেন্টরাই এই হাইপার বিহেভিয়ার ডিসঅর্ডারে মধ্য দিয়ে যায়। বি হ্যাপি, তোমাকে আমি একটা ওষুধ দিচ্ছি, এতেই হবে। পরের সপ্তাহটা নিতু খুব ভালো ছিল। ওর মন থেকে ভয়, টেনশন সব হঠাৎ করে উড়ে চলে গেল। নিতু বেশ আনন্দে পড়াশোনা করছে। আজ সবাই রুমেই আছে। আজ কারো পড়ায় মন নেই। পড়ার টেবিলে, বিছানায় যে যার মতো গল্প করছে। তারপর সবাই ভাবলো আজ ওদের ছুটি। তাড়াতাড়ি খেয়ে দিয়ে বিছানায় চলে গেল সবাই। খুব ভোরে সবাই উঠে পড়বে। নিতু আজ রাতে আবার হাসুর গলা শুনতে পেল। হাসু সমানে দরজা ধাক্কাচ্ছে। নিতু দরজা খুলে দিল, আর প্রচন্ড এক ধাক্কা দিয়ে কেউ যেন ওকে দূরে ছুড়ে ফেলে দিল। নিতু টেবিলের সঙ্গে ধরাম করে বাড়ি খেয়ে বিছানায় পড়ে গেল। নিতুর শরীরে আবার ঝাঁকুনি হচ্ছে এবং বিছানা সহ নড়ছে। রুমের সবাই ভয়ে অস্থির হয়ে উঠে বসে আছে। নিতুর মুখ দিয়ে গোঙানির শব্দ আসছে। আস্তে আস্তে শব্দটা বিভৎস হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যন্ত্রণা কাতর কোনো পশু যেন আর্তনাদ করছে বাঁচার জন্য। ওকে কিছু একটা ভর করেছে। ওকে এলোমেলো ভাবে উপরে নিচে ফেলছে। নিতুকে আছড়ে মেরে ফেলবে। রুমের সবাই দিশেহারা হয়ে যাচ্ছে। কি করবে কেউ বুঝতে পারছে না। সবার মুখ ফ্যাকাশে সাদা হয়ে গেছে। আশেপাশের সব রুমের মেয়েরা ছুটে এসেছে। এরই মধ্যে হলের সুপারও খবর পেয়ে চলে এসেছে। ম্যাডাম রুমে ঢুকতেই নিজের চোখে বিশ্বাস করতে পারল না। রুমে ঢুকে উনি আতঙ্কে স্তম্ভিত হয়ে গেলেন। কোনো যুক্তি, তর্ক, বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা যাবে না এমন ঘটনা চোখে দেখল। নিতুকে কোনো অপশক্তি তার বিছানা থেকে উপরে উঠিয়ে ফেলছে, আবার নিচে নামিয়ে দিচ্ছে। একবার দুবার নয়, বারবার এটা ঘটছে।
কেউ যেন সমস্ত শক্তি দিয়ে ইচ্ছে মতো দুহাত উপরে তুলছে, আবার ছুঁড়ে নিচে ফেলে দিচ্ছে। নিতুর গলা দিয়ে বিভিন্ন স্বরে কথা বেরোচ্ছে। একশো শান্ত তামান্না সুমিকে বলল, সবাই মিলে ওকে শক্ত করে ধরো আর গায়ে পানি ঢালো, নয়তো ও মরে যাবে। দৌড়ে মেয়েরা পানি নিয়ে এলো, অনেক করে পানি ঢেলে দিল তারপর নিতুর গায়ে। হঠাৎ করে অদ্ভুত ব্যাপারটা থেমে গেল। নিতু কেমন যেন নিস্তব্ধ হয়ে বিছানায় পড়ে রইল। কাঁপা গলায় একবার শুধু বলল, রক্তের গন্ধে আমার বমি হয়, আমাকে রক্ত দিও না, আমাকে রক্ত দিও না, আমার বমি আসছে, আমার বমি আসছে, আমাকে রক্ত দাও। বলেই হড়হড় করে বমি করে ফেলল। কেমন যেন একটা রক্ত পোড়া কাপড়ের বোটকা গন্ধ চারিদিকে ভরে গেল। সুপার ম্যাডাম দ্রুত আয়াদের দিয়ে ঘর পরিষ্কার করালেন। তারপর সবাইকে বাইরে বের করে দিয়ে নিতুর ভেজা জামা কাপড় বদলে ওকে বিছানায় শুইয়ে দিল। ও এখন ঘুমাচ্ছে। ওদের বাসায় এক্ষুনি ফোন করতে হবে। কয়েক ঘন্টার মধ্যে নিতুর বড় বোন, বড় মামা, শফিক ভাইয়া সবাই চলে এলো হলে এবং নিতুর সমস্ত বইপত্র, নোটস, জামা কাপড় গুছিয়ে নিতুকে নিয়ে বাড়ি চলে এলো। ঠিক কি ঘটেছিল তা ম্যাডামের কাছ থেকে ওরা ভালোভাবে জেনে নিল। নিতু শফিক ভাইয়া দ্রুত ডাক্তারের সঙ্গে পরামর্শ করল। শফিকের এক বন্ধুর বড় ভাই ডাক্তার। প্রথমে শফিক ওনার সঙ্গে দেখা করতে গেলেন। কেউ যদি রাতে ঘুমাতে না পারে অথবা অদ্ভুত দৃশ্য দেখে ভয়ে অস্থির হয়ে যায়, বা কেউ যদি তাকে ঘুমের মধ্যে ডাকে, অথবা যদি সে দাবি করে বলে একজন মরে যাবে, তাকে পালাতে হবে, তাহলে কি আপনি তাকে শুরুতেই মনোবিদের কাছে নিয়ে যাবেন? মানে আমার তো মনে হয়েছে ওর সব আচরণই খুবই অস্বাভাবিক, তাই প্রথমে না, শুরুতেই দেখতে হবে রোগীর ব্রেইনে কোনো সমস্যা আছে কিনা, কারণ লক্ষণটা হচ্ছে ব্রেন টিউমারের। যে কোনো অসুখের চিকিৎসা করার আগে ভালোভাবে পরীক্ষা করে দেখতে হয় কোনো শারীরিক অসুবিধা আছে কিনা, তারপর মনের চিকিৎসা। আমি আপনাকে একজন বিখ্যাত নিউরোলজিস্টের কার্ড দিচ্ছি, ওনার সঙ্গে যোগাযোগ করুন। থ্যাংক ইউ ভাইয়া। এই নিন আমার কার্ড, এটা দেখালে আপনি সহজেই দেখা করতে পারবেন। শফিক বিকেলের পর অ্যাপয়েন্টমেন্ট করলো। স্লিপ দেখার পর সহজেই ডাক্তারের সঙ্গে দেখা হয়ে গেল। ওনার নাম ডক্টর এহসানুল্লাহ। নিতু, শফিক, নিতুর বড় আপু সবাই ডাক্তারের চেম্বারে বসে আছে। ডাক্তার সাহেব মনোযোগ দিয়ে শুনলেন এবং কিছু কিছু বিষয় নোট করলেন। তারপর বললেন, ওর কয়েকটা পরীক্ষা করাতে হবে। ভালোভাবে পরীক্ষা না করে হুট করে কিছুই বলা যাবে না। তারপর রিপোর্টগুলো নিয়ে দুদিন পরে আবার আসতে বললেন। রিপোর্ট নিয়ে ডাক্তারের সামনে বসে আছে শফিক, নিতু এবং যথারীতি নিতুর বড় আপু ও বড় মামা। নিতু একদম চুপচাপ। ডাক্তার এহসান ভ্রু কুঁচকে কি যেন দেখছেন রিপোর্টে বারবার। আচ্ছা, রোগী কি সত্যি ভীষণ কেঁপে বিছানা থেকে উপরে উঠে যেত? জি স্যার, তবে বাসায় আসার পর ওর তেমন কোনো সমস্যা হচ্ছে না, শুধু অনেক চুপচাপ, কথা বলে না। না মানে আমি ভেবেছিলাম কাঁপার বিষয়টি ক্রনিক কন্ট্রাকশনের জন্য হয়। আমাদের শরীরের মাংসপেশিগুলো যদি কিছুক্ষণ পরপর শক্ত এবং নরম হতে থাকে তাহলে এটা ঘটে। সেক্ষেত্রে মস্তিষ্কে কোনো রিয়াকশন হলেও এমনটা হতে পারে, কিন্তু তার মানে স্যার স্যার খুলে বলুন স্যার। পরীক্ষাতে এমন কিছু ধরা পড়েনি। আচ্ছা, ও কি মাথায় কখনো আঘাত পেয়েছিল বা ছোট বয়সে কোনো বড় অসুখ বিসুখ হয়েছিল? জি না স্যার। ঘুমের মধ্যে কি ও হাঁটাহাঁটি করে? আমি কখনো দেখিনি, তবে ওর হোস্টেলের বান্ধবীরা বলেছিল ও নাকি কখনো সখনো দরজা খুলে বাইরে চলে যেত ঘুমের মধ্যে। ও কি কখনো বাজে গন্ধ পায় জানেন? জি স্যার, ও নাকি রক্ত মাখা কাপড় পরা গন্ধ পায়। আপনি কিভাবে জানলেন স্যার? আমারই তো জানার কথা। সে যাক, পোড়া এবং খারাপ গন্ধ পাওয়া এটা আসলে ব্রেনের একটা আনওয়ান্টেড অ্যাক্টিভিটির লক্ষণ। মনে হয় ওর টেম্পোরাল লোবে একটা রিয়াকশন হয়েছে। ওর একটা ইইজি করাতে হবে। এটা কি স্যার? ইইজি হচ্ছে ইলেকট্রন এনসিফ্যালোগ্রাফ, ওই ব্রেন ওয়েভের পরীক্ষা আর কি। পরীক্ষাটা কি আজই করাতে হবে? এখনই করব, তবে ঘুমের ওষুধ দিয়ে নড়াচড়া করলে কিছু বোঝা যাবে না।
ডাক্তার এসে নার্সদের ডেকে সব যন্ত্রপাতি নিয়ে এসে নিতুকে কড়া ঘুমের ইঞ্জেকশন দিয়ে তারপর ইসিজি করলেন। নিতুর মস্তিষ্কের বাঁ দিকে এবং ডান দিকে তরঙ্গ মিলিয়ে দেখলেন এবং অবাক হয়ে গেলেন। কোথাও কোনো অসামঞ্জস্যতা নেই তো, কারণ অসামঞ্জস্য থাকলেই কেবল রোগীরা এরকম অনেক কিছু শোনে, দেখে বা বোঝে যার কোনো অস্তিত্ব নেই। ডাক্তার থ হয়ে কিছুক্ষণ বসে রইলেন। আরো একবার ওর সিটি স্ক্যান করে দেখলেন ডাক্তার। তারপর একজন সাইকিয়াট্রিস্টের কাছে দেখানোর পরামর্শ দিলেন। আরেক দফা রিপোর্ট এবং নিতুকে নিয়ে শফিক সাইকিয়াট্রিস্টের সঙ্গে দেখা করলেন। সাইকিয়াট্রিস্ট গভীর মনোযোগ দিয়ে সমস্ত কাগজপত্র, রিপোর্ট ও হিস্ট্রি দেখে বললেন, না, এমন কিছু নেই রিপোর্টের যার দ্বারা প্রমাণিত হয় নিতু শারীরিক বা মানসিক ভাবে অসুস্থ। ওকে কিছুদিন পূর্ণ বিশ্রামে রাখুন এবং প্রোটিনযুক্ত খাবার দিন, আর সাউন্ড স্লিপ মাস্ট। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, 1 মাস পর আর একবার এসে দেখা করবেন। আর হ্যাঁ, ওকে হোস্টেলে আপাতত যেতে দেবেন না, কোথাও ঘুরে আসুন ওকে নিয়ে, ওর মন ভালো হয়ে যাবে। আশা করছি সময়ে সব ঠিক করে দেবে। অল দ্য বেস্ট। নিতু অসম্ভব চুপচাপ হয়ে গেছে। সারাদিন দু একটা কথা আগে যাও বলতো, এখন টু শব্দ পর্যন্ত করে না। বড় আপা যত্ন করে খাইয়ে দাইয়ে ওষুধপত্র খাওয়াচ্ছে। নিতুর বাবা মা এরই মধ্যে অনেকদিন ঢাকায় এসেছিল। প্রায় 1 মাস পর হঠাৎ একদিন সকালে নিতু চিৎকার করে কাঁদছে। বড় আপা দৌড়ে এসে ওর ঘরে গিয়ে দেখে এসব কি। আবু দেখো, আমার সব চুল কেমন সাপের মতো জট হয়ে গেছে। আমি জট খুলতে পারছি না। আমার প্রচন্ড ব্যথা লাগছে। আপু, আমার প্রচন্ড ব্যথা করছে। আমার মাথায় খুব ব্যথা করছে। আপু, আমার মাথায় খুব ব্যথা করছে। আপু। বড় আপা অবাক হয়ে তাকিয়ে রইল নিতুর চুলের দিকে। নিতুর এত সুন্দর সিল্কি চুলের এ কি অবস্থা। বড় আপা দিশেহারা হয়ে গেল। হঠাৎ তার মনে পড়ল এতদিন শফিকের সঙ্গে ছুটোছুটি করে জয়ার মিসের সেই ফকির বাবার কথা তো খেয়ালই ছিল না। তারপর তাড়াতাড়ি সে মিসকে ফোন করে ফকির বাবার সঙ্গে দেখা করার ব্যবস্থা করল। এবার আর শফিকের কথা শুনল না। শনিবার দেখা হবে ফকির বাবার সঙ্গে। উনি 2টো কালো জ্যান্ত মুরগি আর একটা বাদুর নিয়ে যেতে বললেন। এক শনিবার সন্ধ্যায় নিতুকে নিয়ে ওর বড় আপা ফকির বাবার ওখানে গেলেন। কালো কাপড়ে নিতুকে ঢেকে আবছা আলো অন্ধকার করে ঘরের ভেতরে বসিয়ে অদ্ভুতভাবে জ্যান্ত মুরগি 2টো কেটে ওদের কলিজা আর বাদুরের রক্ত নিয়ে একটা বিকট খেলায় মনে হয় ফকির মেতে রইলেন। মুরগির কলিজা আর বাদুরের রক্ত একসঙ্গে মেখে নিতুর মাথার উপরে ধরে চরকির মতো ঘোরাতে লাগলেন। তারপর নিতুর সামনে উবু হয়ে বসে এক টানা ক্লান্তিকর একঘেয়ে সুরে মন্ত্র পড়তে লাগলেন। সবাইকে হাত ইশারায় সরে যেতে বললেন। একসময় নিতু থরথর করে কাঁপতে লাগলো। ওর গায়ে কিছু একটা ভর করে আছে মনে হচ্ছে। নিতুর মাথার উপরে বাদুরের রক্ত মাখা মুরগির কলিজা পিণ্ডের মতো শূন্যে ভাসতে লাগলো, আর টপ টপ করে কালো রক্তের ফোঁটা নিতুর চুলে পড়তে লাগলো। নিতুর চোখ বন্ধ, ও কিছুই দেখছে না। ফকির বাবা নিতুর চুলের জট কেটে দিল। জট কেটে কলিজা সহ আগুনের কুণ্ডলিতে দিয়ে দিল। নিতু অজ্ঞান হয়ে পড়ে গেল। একটা বিচ্ছিরি বোটকা গন্ধ চারিদিকে ভরে গেছে। মনে হচ্ছে পচা রক্ত মাখা কাপড় পোড়া গন্ধ। অনেকক্ষণ পর্যন্ত আগুন জ্বলে পুড়ে সব ছাই করে দিল। তারপর সেই ছাই ফকির বাবা বিশেষ পদ্ধতিতে তুলে রাখলেন। মিস ওকে একটু পানি দেন না। কি ব্যাপার আপু, কোথায় নিয়ে এলো আমাকে? ওই তো জয়ের মিস, ওনার একটা জরুরি কাজ ছিল তাই এসেছিলাম, এখন চলে যাব। ফকির বাবা সেদিন আর কারোর সঙ্গে দেখা করলেন না। দরজা বন্ধ করে একটা ছোট ঘরে উনি বিশ্রাম নিচ্ছেন। এই বিশ্রাম কতক্ষণ চলবে কেউ জানে না। নিতু এখন একদম স্বাভাবিক। ও জানে ওর খুব টাইফয়েড হয়েছিল, তাই এই বছর ফাইনালটা দিতে পারেনি। একই আর লস হলো, কিন্তু সামনের বছর পরীক্ষাটা দেয়া যাবে, কোনো সমস্যা নেই। নিতুর এখন আর হলে যেতে একদমই ইচ্ছে করে না। পরীক্ষার সময়তেও যাবে না বলে
বড় অপুর বাসায় থেকে পরীক্ষা দেবে। তাছাড়া ইয়ারড্রপের কারণে হলের সব বান্ধবীদের সাথে একটা গ্যাপও হয়ে গেছে। নিতুর ভাল লাগে না। তারপর ফাইনাল পরীক্ষার পর নিতু একদিন কলেজে গিয়ে শান্তর সঙ্গে পুকুর পাড়ে বসে অনেকক্ষণ গল্প করল। ওখানেই সে শুনল 117 আরেকটা মেয়ে নাকি তেঁতুল গাছের পেতনি মেরে ফেলেছে। কারণ মেয়েটার ঘাড় এমন ভাবে পেছনে ঘোরানো ছিল যা আত্মহত্যা বা স্বাভাবিক মৃত্যুর কোনো লক্ষণ নয়। কোনো অপশক্তি মেয়েটাকে ঘাড় মুচড়ে মেরে ফেলেছে। খুবই কুৎসিত একটা মৃত্যু। সাংবাদিক, পুলিশ, কলেজ কর্তৃপক্ষ ব্যাপারটা নিয়ে খুবই চিন্তিত। পত্রিকায়ও খুব লেখালেখি হচ্ছে। হলের মেয়েরা খুব ভয় পেয়েছে। তাই 117 নম্বর রুমকে এখন হলের অফিস রুম করে দেয়া হয়েছে। ওই রুমে আর মেয়েরা থাকে না। 117 পেছনে যে তেঁতুল গাছটা ছিল ওটাও কেটে ফেলা হয়েছে। কাটার সময় নাকি বোটকা পচা দুর্গন্ধে হোস্টেল ভরে গিয়েছিল। হলের প্রিন্সিপাল ম্যাডাম পাইপদের দিয়ে কয়েক গ্যালন কেরোসিন ওই গাছের গোড়ায় ঢেলে দিয়েছেন। কিছুদিন পরে শোনা যায় ওই গাছ যেই লোকগুলো কেটেছিল তারা নাকি একজন টাইফয়েড এবং আরেকজন রক্তবমি করে মারা যায়। 3 তলা পর্যন্ত পুরো হল ভালো করে ফিনাইল দিয়ে ধোয়া হয়েছে এবং টিভির রুমে সমস্ত মেয়েদের নিয়ে একটা মিলাদ মাহফিলও করা হয়েছে। এখন আস্তে আস্তে আবার হলে মেয়েরা স্বাভাবিকভাবে থাকতে শুরু করেছে। এই ঘটনা নিতুকে তেমন স্পর্শ করল না, তবে মাঝে মাঝে অদ্ভুতভাবে নিতু কেঁপে ওঠে। কোনো এক অজানা অনুভূতি ওকে কোথায় যেন ডেকে বেড়ায়। অচেনা কোনো অশরীরই হয়তো ওকে বলতে চায় সত্যি কি সবকিছু ঠিক হয়ে গেছে, নাকি আদৌ যাবে। বন্ধুরা, শেষ হয়ে গেছে আজকে কুয়াশার মূল কাহিনী। তো যাক, আজকের গল্পের নাম হচ্ছে, আজকের কাহিনীর নাম হচ্ছে রুম নাম্বার 117। লিখেছেন মাকসুদা রহমান মেঘনা, নাট্যরূপও দিয়েছেন, মূল কাহিনী তার। আর এই নাট্যাংশ বা অভিনয়াংশ পরিচালনা করেছেন যথারীতি শেগুফতা আবিদ শাড়ি এবং সাউন্ডে ছিলেন আমাদের সাউন্ড এডিটর খালিদ। আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন চরিত্রের নাম সহ তাদের নাম জানিয়ে দিচ্ছি। নিতুর চরিত্রে অভিনয় করেছে শাড়ি, শান্তর চরিত্রে অভিনয় করেছেন কুমকুম, হাসু মৌ, কিয়া চরিত্রে বন্যা, রেশমার চরিত্রে কুমকুম, তামান্নার চরিত্রে মৌ। অনেকেই অনেক চরিত্রে কিছুটা ডিফারেন্ট ভয়েস করে ইয়ে করা হয়েছে, যেটা আপনারা বুঝতে পারবেন না। সুমির চরিত্রে অভিনয় করেছেন নরিন, শেলির চরিত্রে অভিনয় করেছেন শাড়ি, বড় আপা মিনু, শফিক প্রত্যয়, ফকির প্রত্যয়, 1 নম্বর ডাক্তার রাজু, 2 নম্বর ডাক্তার রাজু, ডক্টর এহসানের চরিত্রে অভিনয় করেছেন আপেল, দুলাভাই চরিত্রে মশিউর রহমান। তো বন্ধুরা, পুরো কুয়াশা টিমকে ধন্যবাদ।